আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রাতের বেলা মেহমানদেরকে সব নিচে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে ওরা ফ্যামিলিরা সবাই চলে এলো ছাদে। ছাদের এই মাথা থেকে ও মাথা বিছানা পাতা হলো। ফ্যামিলি গেট টুগেদার। বিছানা বালিশ সব পাতা হলেও কেউ সেখানে গা এলিয়ে দিল না। সবাই গোল হয়ে বসে রইল, সাফওয়ান আর রুমাইশাকে মধ্যখানে রেখে। আজকের রাতটা ওরা সবাই মিলে ওদের দুজনের এতগুলো দিনের কাহিনী শুনবে। রুমাইশাকে জড়িয়ে ধরে বসে আছে আয়েশা, তার চোখের কোণে পানির রেশ। মাঝে মাঝে আঁচলের কোণা দিয়ে চোখের কোণাটা মুছে নিচ্ছেন তিনি। শামসুল আর ইশতিয়াক দুইজনে এক জায়গায় বসে আছেন। ওনাদের কোলে সাদমান আর শাহমীর। ঘুমে চোখে ঢুলু ঢুলু করছে, এখনও জেগে আছে দুইজন। ইশতিয়াক আর শামসুল বারবার বাচ্চা দুটির মুখের দিকে তাকাচ্ছেন। সাফান ছোটবেলায় ঠিক এরকমের ছিল, শক্তপোক্ত, গাট্টা শরীর, মাথা ভর্তি মিচমিচে ঝাঁকড়া চুল, তেজিয়ান দুটো চোখ যা সবসময় চারপাশটা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণে ব্যস্ত থাকত। বাচ্চা দুটোকে দেখে সাফানের ছোটবেলার আবার নিজেদের ভেতর আলোচনা করছেন তারা, আর হাসছেন তারা মাঝে মাঝে। রুনিয়া শায়রিকে কোলে নিয়ে বসে আছেন। শায়রি ঘুমে কাঁদা, 8 মাসে পড়েছে সে এবার। সাফান মায়ের কোলে নিজের মেয়েটাকে এইভাবে ঘুমাতে দেখে বলল, মা, তুমি রাশাকে শুইয়ে দিয়ে আসো, পাখা ফুল স্পিডে দিও, ও কিন্তু প্রচুর ঘামে, গরম সহ্য করতে পারে না একটুও। আর দরজাটা খোলা রেখো, যেন ঘুম থেকে উঠে পড়লে বোঝা যায়। রুনিয়া মাথা নেড়ে শায়রিকে বুকের উপর নিয়ে চিলেকোঠার কামরায় শুইয়ে দিতে গেল। রাফসানার আফসানা এখনও আসেনি, ওরা নিচেই আছে। মেহমানদেরকে শোবার জায়গাগুলো ঠিকঠাক করে দিয়ে রান্নাঘর ঘুচিয়ে চলে আসবে। ওদের জন্য বসে আছে সবাই। আফসানা এখনও জানে না সাফওয়ান আর রুমাইশার ব্যাপারে কিছু। তাকে ছাদে এনি বলা হবে সব কিছু। সাদমান আর শাহমীরের চোখ দুটো ঘুমে ছোট হয়ে আসছে। শামসুল ওদেরকে দেখে বলল, নানু ভাই, তোমাদের তো ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো এখানে, কষ্ট করে জেগে থাকতে হবে না। কিন্তু দুজন অসম্মতি জানালো। শাহমীর বলল, মাম্মা ঘুমালে মাম্মার সাথে ঘুমাবো। সাদমান ওর ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ, নইলে বাবা আমাদেরকে রাশার কাছে রেখে আসবে আর নিজে মাম্মার কাছে ঘুমাবে। শাফিন ফিক করে হেসে উঠল, বলল, খুব পেকেছ দুটো, বিকেলবেলা আমাদেরকে বলেছ যে বাবা আমাদের থেকে মাম্মাকে বেশি কোলে নেয়। সাদমান শামসুলের কোলে হেলান দিয়ে শুয়েছিল। শাফিনের কথায় উঠে সোজা হয়ে বসে ভ্রুকুটি করে শক্ত গলায় বলল, চাচু, তোমার সাথে কি কথা হয়েছিল? তুমি বলেছিলে আমাদের কথা আমাদের ভেতরেই থাকবে, কিন্তু তুমি প্রমিস রাখোনি, তোমার সাথে আমরা আর কোনো কথাই বলবো না। শাফিন দাঁত চেপে ঠোঁট বাঁকালো, তারপর বাম হাত দিয়ে নিচের বান কানটা ধরে বলে উঠল, সরি, আর হবে না, আর কিছু বলবো না কাউকে, প্রমিস। শাহমীর এবার সোজা হয়ে বসে নির্বিকার কণ্ঠে বলল, এখন সরি বললে আর লাভ হবে না চাচ্চু, আমরা মানুষকে একবারে বেশি সুযোগ দেই না। তোমার সুযোগ তুমি হারিয়ে ফেলেছ, তোমার সাথে আমরা আর কোনো গোপন কথা বলবো না। শাফিন হেসে বলল, কাম সেরেছি, দুটোই দেখি একজোট। রুমাইশা নিজের মাথাটা সাফওয়ানের বাহুতে ঠেকিয়ে শাফিনের বাচ্চাদের খুনসুটি দেখছিল আর হাসছিল। বাচ্চাদের এমন কথার ফুলঝুরিতে সাফওয়ানের দিকে এক পলক তাকালো ও। সাফওয়ানের রুমাইশার সেই দৃষ্টিতে চোখ রেখে নিজেদের মনের ভাব বিনিময় করে নিল। সাফওয়ান শাফিনকে উদ্দেশ্য করে বলল, ওদের সাথে পেরে উঠবি না শাফিন, জন্মের পর থেকে ওদের মাইন্ড এক প্রকার কানেক্টেড। দুজন একসাথে একই চিন্তা করে, ইভেন ওরা দুইজন দুইজনের সাথে মনে মনে কথাও বলতে পারে, অনেক দূর থেকেও। আর সময়ের সাথে সাথে সেটা আরও স্ট্রং হচ্ছে। সাফওয়ানের কথা শুনে অবাক হয়ে গেল সবাই। বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা সাদমান আর শাহমীরের দিকে। সাদমান আর শাহমীর অস্বস্তিতে পড়ে সবার এমন তাকানো দেখে দুইজন দুজনের দিকে তাকিয়ে রইল ওরা। এমন সময় ছাদে প্রবেশ করলো রাফসানার আফসানা। শব্দ শুনে সেদিকে তাকালো সবাই। কিছু দূর এগিয়ে আসার পর আফসানা সাফওয়ান আর রুমাইশাকে এইখানে দেখে রাফসানকে চাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি তো বলেছিলে আমরা এখানে শুধু পরিবারের লোকজন থাকবো, তাহলে এনারা এখানে কি করছেন? রাফসান ওই দিকে এক পলক তাকিয়ে বলল, ওরা আমাদের পরিবারের সদস্য এবং খুবই গুরুত্বপূর্ণ সদস্য, ধৈর্য ধরো, সবই জানতে পারবে। আফসানা আর কোনো প্রকার প্রশ্ন করল না। আফসানাকে দেখে আয়েশা জিজ্ঞেস করলেন, বাচ্চারা কোথায় আফসানা? আফসানা মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ওরা নিচে ঘুমাচ্ছে মা,
তাই আপনার ছেলে বলল ওদেরকে ওইখানেই রেখে আসতে। সবাই সরে সরে গিয়ে রাফসানদের বসার জন্য জায়গা করে দিল। রুমাইশা মুখে মিষ্টি হাসি ফুটিয়ে আফসানার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি আমার পাশে এসে বসো ভাবি, তোমার সাথে দুইটা কথা বলি। আফসানা অপ্রস্তুত হেসে রুমাইশার পাশে রুমাইশার আরও আয়েশার মাঝে বসল। রাফসান গিয়ে সাফওয়ানের পাশে দাঁড়ালো। তারপর সাফওয়ানকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, ভাই, আফসানাকে আমি এখনও তোমাদের আসল পরিচয় বলিনি। তুমি চাইলে আমি তাকে বলবো। চিন্তা করো না, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। সে কোনো ক্ষতি করবে না কারো, আর ক্ষতির কোনো কারণও হবে না ইনশাল্লাহ। আমি তার সাথে গত 8 বছর ধরে আছি। সে আমার 2 সন্তানের মা, আর আমি এবং আমার পরিবারের লোকজন তাকে যথেষ্ট বিশ্বাস করি। এখন তোমাদের কাছে ঠিক লাগলে আমি তাকে জানাবো তোমাদের ব্যাপারটা। সাফওয়ান মুচকি হেসে রাফসানের পিঠে চাপড় মেরে বলল, কবুল বলার সাথে সাথে মেয়েটা এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আর সেখানে 8টি বিশ্বস্ত বছর তো অনেক বিশাল ব্যাপার। তুই তাকে জানাতে পারিস, অসুবিধা নেই। তাই জানার অধিকার আছে নিজের পরিবারের মানুষ সম্পর্কে। রাফসান খুশি হলো খুব। হাসি হাসি মুখ করে সাফওয়ানের পাশ থেকে সরে গিয়ে ও বসল শাফিনের পাশে। সবাই গোছগাছ করে বসার পর রাফসান আফসানাকে ডেকে বলল, আফসানা, তোমাকে বলেছিলাম আমাদের একটা বোন আছে। তোমাকে কখনোই আমি ওর নাম বলিনি, কিছু বিশেষ কারণে। কিন্তু আজ আর তোমার থেকে লুকিয়ে রাখবো না, লুকানোর মতো কিছু নেইও। আমার বোনটার নাম রুমাইশা কাদের। সে এখন তোমার পাশেই বসে আছে। আর তার পাশে যাকে দেখছো সে আমার বিগ ব্রাদার, ইস্তেক আহমেদের বড় ছেলে সাফওয়ান আহমেদ, আমার বোনের স্বামী। আফসানা চমকে তাকাল রুমাইশার দিকে। এই মেয়েটা তার ননদ? অথচ সে কত কি না ভেবেছিল। এই জঘন্য চিন্তাভাবনা তার মাথায় এসেছিল। এই জন্যই তাহলে সবাই এত খুশি আজ? রাফসান এই মেয়েটার দিকে ওইভাবে তাকানোর কারণ তাহলে এটাই? রুমাইশার হাতে মুঠিতে আফসানার হাতটা ধরেই ছিল। রুমাইশা সেই হাতে আলতো করে চাপ দিয়ে মিষ্টি এসে বলল, আমাকে ননদ মনে করো না ভাবি, আমাকে তোমার বোন ভাবো। আমি আসলে তোমার শয়তানি ননদদের মতো শয়তানি করতে জানি না, তাই ননদ হলে ঝামেলায় পড়ে যাবে বলে খিলখিল করে হেসে উঠল রুমাইশা। ওর সে হাসিতে যোগ দিল অন্যরাও। আফসানাও নিজের অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠে বাকিদের সাথে তাল মেলালো। ও একবার রুমাইশাকে দেখছে আর একবার রাফসানকে। ভাই বোনের চেহারায় তেমন মিল পাচ্ছে না ও। রাফসান খুবই ফর্সা, ওর গায়ের রঙটা কিছুটা বিদেশিদের মতো। চোখ দুটো কাজল কালো, মুখ ভর্তি চাপদাড়ি, মাথা ভর্তি ফুলে থাকা কালো রঙের চুলগুলো ঘাড়ের ওপর এসে পড়েছে। কিন্তু রুমাইশার এমন কিছুই নেই। মুখের গড়নটা খুবই নজর করা হলেও গায়ের রঙটা উজ্জ্বল শ্যামলা। রাফসানের মতো ফর্সা নয়, মুখ বা শরীরের মেয়েদের চিটোফোঁটাও নেই। আফসানা সেই আসার পর থেকে রুমাইশাকে খেয়াল করেছে। শরীরটা অসম্ভব রকমের আকর্ষণীয় রুমাইশার। বুক, কোমর, পেছন সবে অত্যন্ত সুডল। বোঝার উপায় নেই বাচ্চা আছে এতগুলো। মাথা ভর্তি কোকড়া, কোমর ছাড়ানো মেরুন রঙা চুল, টানা টানা চোখ দুটো নজর কাড়া না হলেও কেমন যেন নেশা ধরানো। সেদিকে তাকিয়ে থাকলে কেমন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে আফসানা। রুমাইশা সহ অন্যরা আড্ডা দিয়ে যাচ্ছে সমানে, কিন্তু আফসানার সেদিকে খেয়াল নেই। ও সাফওয়ানকে দেখছে আর চোখে। সাদা রঙের একটা আন্ডারশার্ট আর নেভি ব্লু রঙের একটা ট্রাউজার পরে বসে আছে সে। লোকটাকে প্রথম দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে ও। এত আকর্ষণীয় মানুষ কিভাবে হয়? লোকটার শরীরে সামান্যতম মেদ নেই, পুরোটাই যেন মাসল। শ্যামরাঙা শরীরটা অত্যাধিক আকর্ষণীয়। শক্ত চোয়ালদয় আর কুঞ্চিত বুড়া জোড়ার নিচে তীক্ষ্ণ চাউনির চোখ জোড়া যেন জানান দিচ্ছে তার বিচক্ষণতার। তার পেশিবহুল বুকের মাঝখানটা কেমন যেন ছুঁয়ে দিয়ে যাচ্ছে, ইচ্ছে করছে ছুঁতে দিতে। ভাবনাটা আর একটু গভীর হতেই সাথে সাথে চোখ নামিয়ে নিল আফসানা। ছি, সে এসব কী ভাবছে? লোকটা তার ভাসুর, তার ননদের স্বামী। তাকে নিয়ে এইসব কল্পনা করা অসুস্থ মন মানসিকতার লক্ষণ ছাড়া আর কিছুই না। নিজেকে সংযম করে চোখ ফিরালো আফসানা, মনকে জোর করে ফিরিয়ে আনলো আড্ডার দিকে। তখনই শাফিন নড়েচড়ে বসে সাফওয়ানকে জিজ্ঞেস করলো, তোমার এত পরিবর্তন কিভাবে হলো ভাইয়া? তোমার তো পুরোপুরি ঠিকঠাক লাগছে। সব ঠিক হলো, চোখের রং কিভাবে বদলে গেল ভাইয়া? চোখের সেই উজ্জ্বলতাটা নেই তো আর, কিভাবে হলো এমন? সাফওয়ান বাবুদের দিকে একবার তাকালো, তারপর নিজে বাবু হয়ে বসে 2 হাঁটুর ওপর হাতের কনুই নিয়ে
অংশ ঠেকিয়ে বসে বসে রুমাইশাকে পর্যবেক্ষণ করলো। সাফনের প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে আবার বলল, আমাদের দুজনের চোখে এক বিশাল ধরনের লেন্স লাগানো। সাধারণ লেন্সে আমার চোখের উজ্জ্বলতা বোঝা যেত, কিন্তু এটাতে যায় না। আমরা এই উজ্জ্বলতাটা কমানোর জন্য লেন্স পরেছি। আমার একজন ল্যাব পার্টনার স্পেশালভাবে এগুলো তৈরি করে দিয়েছে আমাদের জন্য। আর আমার বা রিমোর কারো শরীরে কোনো পরিবর্তন হয়নি, শুধু আমার ঠোঁটের রঙটা চেঞ্জ হয়েছে। আর আমার শরীরের চামড়াটা আগের মতো আর খোলস বদলায় না। আর আমার জিহ্বাটা এক ধরনের আর্টিফিশিয়াল টাং সেট করা, মুখে লাগানো বলা যেতে পারে, কারণ সেটা আমি যে কোনো সময় খুলে ফেলতে পারি। এই জিহ্বা আমি কোনো স্বাদ বুঝতে পারি না, এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য। বাইরে বের হলে আমি আমার জিহ্বাটা সেটা সেট করেই বের হই। সাফনের কথা আগামাথা কিছু বুঝলো না আফসানা। অবুঝের মতো সবার মুখের দিকে একবার একবার করে তাকালো। রুমেশা আফসানা এমন অবদৃষ্টি দেখে মিষ্টি করে হেসে বলল, চিন্তা করো না ভাবি, রাফসান ভাইয়া তোমাকে সব পরে বুঝিয়ে বলবে। এখন একটু হাসো তো। এখন আসার পর থেকে দেখছি তুমি কেমন যেন মন খারাপ করে আছো। হাসো হাসো, আমাদের সাথে আড্ডা দাও মন খুলে, দেখবে মন ভালো হয়ে গেছে। আফসানা রুমাইশার কথা মতো মুখে হাসি ফুটালো জোর করে। না চাইতেও হিংসা হচ্ছে ওর। বয়সের বছর দুয়েক বড় হবে ও রুমাইশার থেকে, আর দেখতেও রুমাইশার থেকে সুন্দর। গায়ের রং ওর রুমাইশার থেকে অনেকখানি উজ্জ্বল, চোখ মুখও সুন্দর। শুধু রুমাইশার মতো ও অমন সুন্দর দেহের অধিকারী নয়। শরীরটা ওর একটু ভারী, কিন্তু রুমাইশার ভেতর কিছু একটা ব্যাপার আছে যার জন্য মানুষ ওর প্রতি আকৃষ্ট হয়। এমনকি সে নিজে রুমাইশার প্রতি আকৃষ্ট হচ্ছে। ওর চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার সব কিছু দিয়েই যেন ও আশেপাশের মানুষগুলোকে বশ করে নিচ্ছে। এই জন্যই হয়তো রুমাইশা ওর থেকে ভালোটা পেয়েছে। মনের মতো একটা শ্বশুর বাড়ি, বাবা মা, শাশুড় শাশুড়ি, তাতে কোনো তো তফাতই নেই। সাফিনের মতো একজন দেবর পেয়েছে। এদিকে সাফিনকে নিজের দেবরের মতো মনে হতো, কিন্তু আজ রুমাইশার আগমনে হঠাৎ করে মনে হচ্ছে যেন সাফিন আর তার দেবর নেই, রুমাইশার দেবর হয়ে গেছে। রুমাইশা আসার পর থেকে ওকে চোখে হারাচ্ছে সাফিন। গোসল করাবে কথা ছিল, কিন্তু করাতে পারেনি। গোসল করবে না করেছিল, অথচ রুমাইশা আসার পর ঠিকই করলো, তাও খুশি মনে। আশা তার শাশুড়ি হিসেবে খারাপ না, কিন্তু রুনিয়া বেশি ভালো যেন। রুমাইশা আসার পর থেকে কত শত ভাবে যত্ন নিচ্ছেন ওর, আশা থেকেও বেশি, যেন নিজেরই মেয়ে। এরকম একটা শাশুড়ি কি ও ডিজার্ভ করতো না? আর সব থেকে ভালো আর সব থেকে বেশিটা হচ্ছে স্বামী। রাফসানকে দেখতে সুন্দর অনেকই, কিন্তু সাফন হয়তো রঙের ফর্সা না, কিন্তু অত আকর্ষণীয় পুরুষ ওর সামনে থেকে কখনোই দেখেনি। সাফানকে দেখে ওর হেনরি ক্যাভিনের কথা মনে পড়ে যাচ্ছে। ওই পেশিগুলো, দেহটা দেখি শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছা করছে ওই বাহুজোড়া। আরও কত শত কিছু ইচ্ছে করছে ওর। রুমাশার প্রতি এই লোকটার কেয়ার চোখে বাজছে আফসানার। তার স্বামী যে তার যত্ন নেয় না সেটা নয়, কিন্তু কেন যেন এই যত্নটা আফসানার চোখে সরছে না। রুমাশার জীবনটা এত পারফেক্ট কেন হলো? রুমাশার মুখে কোনো বিরক্তির ছাপ নেই, নেই কোনো অসন্তোষের ছাপ। অসন্তুষ্টি হবেই বা কেন? যার এমন পরিবার, এমন বাপ মা, এমন ভাই, এমন শ্বশুর শাশুড়ি, এমন দেবর, এমন স্বামী থাকে, তার অভাব কিসে? তার কিসে অসন্তোষ? কিন্তু তার নিজের জীবন এমন হলো কেন? রুমাশার জায়গায় কি সে থাকতে পারতো না? ওই পেশিবহুল বাহুটার আবেশে মাথা ঠেকিয়ে কি নিজে শান্তি অনুভব করতে পারতো না? ওই প্রেমপূর্ণ চাহনি কি তার মুখে নিবদ্ধ হতে পারতো না? ছি, এসব কি ভাবছে সে? সে তো তার স্বামীর সন্তান নিয়ে সুখেই ছিল, তাহলে এখন এমন হচ্ছে কেন? হঠাৎ করে শয়তান তার মনের ভিতর কুপ্রচালনা দিচ্ছে কেন? এই কলুষতা মন নিয়ে ও কোথায় যাবে? আফসানাকে মেঝের দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে রুমাইশা চিন্তার মুখে আফসানার বাহু স্পর্শ করে নাড়া দিল। চমকে উঠল আফসানা। রুমাইশা আফসানার মুখখানা ভালোভাবে দেখে নিয়ে বলল, কি ব্যাপার ভাবি, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আফসানা জোর করে হেসে বলল, না না, এমন কিছু হয়নি, এমনিতেই আজ অনেক ধকল গেছে তো একটু ক্লান্ত লাগছে, এই আর কি। রুমাইশা বলল, তাহলে তুমি নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল তো অনেক কাজ বাকি, পরে সাফিনের বউটাও আনতে হবে। এসব করতে গিয়ে পরে তোমার শরীরটা যদি খারাপ হয়ে যায় আর বিয়ের মজাটাই তুমি পাবে না।
একটা ঝটকা ঘুম দাও, তাহলে ক্লান্তি সব চলে যাবে। আফসানা ইতস্তত করে বলল, থাকুক, আর একটু বসি, অসুবিধা নেই। এখানে সবাই কত গল্প করেছে, তা রেখে ঘুমাতে গেলে আমার ঘুম আসবে না। রুমাসা মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে বসো, খারাপ লাগলে বলবে কিন্তু, চুপ করে থাকবে না কিন্তু, কেউ বুঝতে পারবে না তাহলে। আফসানা সায়মিনী বসে রইল চুপচাপ। এবার একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলো সবার কথা। রুমাইশা সাফওয়ানকে বলল, আফসানা, ভাবির শরীরটা খারাপ লাগছে, তোমার শর্টকাটে শেষ করো। গল্প শেষ না হলে ভাবি ঘুমাতে পারছে না। তখন রাফসান সাফওয়ানকে জিজ্ঞেস করলো, তুমি বলছো ওইখানে একটা ল্যাব ক্রিয়েট করেছো? জঙ্গলের অত গভীরে কিভাবে কি করলে? কিভাবে সব কিছু ম্যানেজ করলে? সাফওয়ান রুমাইশার দিকে এক নজরে তাকিয়ে বলল, বউ যখন বলেছে শর্টে শেষ করতে, তখন শর্টেই শেষ করি। আমার সিঙ্গাপুরের সমস্ত প্রপার্টি আমি এক বন্ধুর সাহায্যে বিক্রি করে দিয়েছি। সিঙ্গাপুরে এখন আর আমার কিচ্ছু নেই। প্রপার্টি বিক্রির সব ডলার আর হাতে আসার পর সিঙ্গাপুর সহ অন্যান্য জায়গায় আমার যত ল্যাব পার্টনার ছিল সবাইকে ডেকে নিয়ে আমি গোপনে একটা মিটিং অ্যারেঞ্জ করি। সেখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা আবারও আমাদের ল্যাবের রিক্রিয়েট করব, আবার আগের বিজনেসে ফিরে যাব। আর ল্যাবটা হবে জঙ্গলের ভেতর এবং আন্ডারগ্রাউন্ডে। এরপর আমরা সবাই দেশ থেকে দক্ষ ওয়ার্কারদের নিয়ে আসি। আমেরিকান কোনো ওয়ার্কারদের আমরা নেই না। আমি আর আমার দুজন সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু মিলে ল্যাবের ডিজাইন করি। এরপর জঙ্গলের ভেতরে কাজ শুরু হয়ে যায়। একটা ফুটবল মাঠের সমান এরিয়া নিয়ে মাটির বেশ খানিকটা গভীরে আমাদের ল্যাবটার কাজ শুরু হয়। ওয়ার্কারদেরকে চোখে বেঁধে নিয়ে আসা হয়। কাজ শেষ হওয়ার পর্যন্ত ওদেরকে জঙ্গলে থাকতে দেওয়া হয়। এরপর সমস্ত কাঁচামালের একটা আনুমানিক হিসাব করে সব একেবারে কিনে রাখা হয় আমাদের অন্য এক বন্ধুর ফার্ম হাউসে। তারপর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ঠেলাগাড়ি করে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় লোকচক্ষুর আড়ালে। ল্যাবের সাথে সাথে আমার জঙ্গলের ভেতর রিমুকে নিয়ে থাকার জন্য বাড়ি তৈরির কাজও শুরু করে দিই। দোতলা বাড়িটার 4 বছরের মাথায় কমপ্লিট হয়, আর ল্যাব 6। আমার অন্যান্য ল্যাব পার্টনার আর সাধারণ কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ল্যাব থেকে জঙ্গলের বাহির পর্যন্ত লোকাহাল শূন্য কিছু এলাকায় মাটির নিচ দিয়ে টানেল তৈরি করি। এরপর ওয়ার্কারদেরকে আবার চোখ বেঁধে পাঠিয়ে দেওয়া হয় যার যার জায়গায়। তারপর সব কমপ্লিট হলে বাড়ি আর ল্যাবের ইন্টেরিয়র ডিজাইন করা হয়। প্রয়োজনীয় ইকুইপমেন্ট জোড়া করে ল্যাবের কাজও শুরু করে দিলাম। সেই ওয়ার্ক, সব কিছুই সেম। ফার্মাসিউটিক্যাল পার্টনাররা মিলে নিজেদের কোম্পানির একটা সস্তা লোগোই ক্রিয়েট করলাম। এরপর শুরু করে দিলাম ড্রাগ তৈরির কাজ। অ্যামাজনে রিসার্চের অভাব নেই। মেডিসিনের জন্য খুব কম জিনিসই বাইরে থেকে আনা হলো। এছাড়া আর কিছুই আমার অ্যামাজন প্রোভাইড করতো আমাদের। আমরা অ্যানোমিনিয়েশন বিজনেস শুরু করলাম, আর খুব দ্রুতই প্রফিট পেতে শুরু করলাম। সাদমান আর শাহরেরকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদেরকে লোকাল হয়ে দিয়ে আসতে হচ্ছিল, তাই আমরা দুজন নিজেদের নেম আর সারনেম বদলে ফেললাম। তারপর ফেক আইডেন্টি তৈরি করে লোকালে দিয়ে চলে এলাম। অ্যামাজনে আমরা যেখানে ছিলাম সেই জায়গা থেকে ফ্রেঞ্চে গিয়ানা জায়গাটা সবচেয়ে কাছে ছিল, তাই সেখানে চলে গেলাম বাচ্চাদের নিয়ে। তারপর ওইখানে ছোটোখাটো একটা থাকার মতো জায়গা কিনে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করলাম। দিনের বেলাটা ওদেরকে দিয়েই থাকতাম, আর রাতের বেলাটা ল্যাবে। আর এরপর বাচ্চারা আর একটু বড় হলে ওদেরকে বিল্ডিং একবার ঘুরিয়ে এনে বোর্ডিংয়ে পাঠিয়ে দিলাম। আর আমরা দুজন আবার চলে এলাম ফরেস্টে আমাদের বাড়িতে। বিজনেসে পুরোপুরি ভালোই চলতে লাগলো। এরপর ভেতরে হারবাটার একবার চেষ্টা করেছিল আমাদের ওপর আক্রমণ করার, আর তার মেন টার্গেট ছিল রিমুকে পাওয়া, কিন্তু বেচারা দুনিয়া ছাড়লো আমার হাতে। এরপর আমাদের ল্যাবের একটা শাখা ল্যাব ক্রিয়েট করলাম ওয়ালকাহোম শহরে। আমাদের মেন কাজ চলতো অ্যামাজনে, আর সেইখান থেকে সমস্ত মেডিসিন আর ড্রাগ গাড়িতে করে নিয়ে যাওয়া হতো ওলকাহোমেতে। তারপর আমাদের বিজনেস আরও এক্সপ্যান্ড হলো, ডলারে বন্যা বয়ে গেল। আর আমি সহ আমার বাকি 5 জন ল্যাব পার্টনার নিজেদের লাইফ সেট করে নিলাম। আর এখন সেইভাবেই চলছে, আর সামনে সেইভাবেই চলবে ইনশাল্লাহ। এতক্ষণ ছাদের উপর পিনপদ নীরবতা বিরাজ করছিল। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছিল সাফওয়ানের কথা। সাফওয়ান তার কথাই শেষ করলো। আফসানা তো হাঁ হয়ে গেছে শুনতে শুনতে। নীরবতা ভেঙে রুনিয়া দীর্ঘশ্বাস ছাড়লেন একটা, তারপর বললেন, আল্লাহ মুখ তুলে চেয়েছেন আমার ফুলের মতো 2টা সন্তানকে আমি হারিয়ে ফেলতে বসেছিলাম।
আল্লাহ মৃত্যুর মুখ থেকে তাদেরকে ফিরিয়ে আবার আমার কোলে ফেরত দিয়েছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। পাশে বসা ইস্তেক রুনির কথায় সুর ধরে সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা সমস্ত রাত ধরে জায়নামাজে বসে কান্নাকাটি করতো। তুমি নেই, রুমি নেই, কেউ নেই। বাড়িটাতে কেউ আর হই হুল্লোড় করতো না। শ্মশানের মতো হতো এই বাড়িটার পরিবেশ। আর সাফিনটাও কারোর সাথে কথা বলতো না, মনমারা হয়ে থাকতো সারাক্ষণ। বাইরে বের হলেই মানুষ জিজ্ঞেস করতো যে তার বড় ভাই নাকি জঙ্গলি। রোজ রোজ এসব কথা শুনে রুনিয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদত সে। আস্তে আস্তে সহ্য হয়ে গেল সব যন্ত্রণা। মানুষজন সব ভুলতে শুরু করলো। এখন হয়তো সেসব আর কারো মনেই নেই। তোমরা যে আবার আমাদের কাছে ফিরে এসেছো তাতেই আমরা খুশি। তোমাদের কাছে এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। তোমরা দুজন সুখে থাকো সারা জীবন, এই দোয়া করি। পাশ থেকে রুনিয়া আমিন বলে উঠল। তা দেখে বাকিরাও আমিন বলে উঠল। আয়শা শাড়ি কোনা দিয়ে চোখ মুছলেন। সাফিন অপলক তাকিয়ে রইল কোনো এক শূন্যের দিকে। ওর সামনে ভেসে উঠল সেই 12 বছর আগের বিভীষিকাময় দিনগুলো। আর সাফওয়ান তাকিয়ে রইল মেরুন রঙা চুলওয়ালা রুমাসার মুখ পানে। এই মেয়েটা না থাকলে আজ তার কী হতো? সে উচ্ছন্নে চলে যেত পুরা। এই জীবনে তার আর ভালোবাসা, স্ত্রী, সন্তান, পরিবার, সংসার কিছুই পাওয়া হতো না। চারিদিক শুধু শূন্যতা পরিপূর্ণ থাকতো। এই মুখটার দিকে তাকালে পৃথিবীর কোনো বাঁধন আর বাধা মানতেই হয় না। এই হাতের স্পর্শে সব যন্ত্রণা ভুলিয়ে দেয়। ওই চোখ দুটোর চাহনি অন্তরকে শীতল করে দেয়। ওই ঠোঁটের স্পর্শে সমস্ত ক্ষতকে সরিয়ে দেয়। শুধুমাত্র ওই একটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা তার জীবনকে পরিবর্তন করে দিল এ মাথা থেকে ও মাথায়। নিঃশব্দে রুমাসের মাথাটা নিচে কাঁধে টেনে নিয়ে এসে কপালে আলতো করে একটা চুমো খেলো সময় নিয়ে। সবাই দেখল সেটা, কিন্তু আড়ষ্ট পরিবর্তন সবার মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। এ ভালোবাসা যেন চোখে দেখার শান্তি। সাদমান আর শাহমির বাবা মায়ের এমন ছোটোখাটো আদর দেখে অভ্যস্ত। সাদমান শাহমিরকে বলল, মীর, অবস্থা ভালো না। বাবা মাম্মাকে দখল করার আগে আমাদেরকে মাম্মাকে দখল করতে হবে, নইলে পরে আমাদেরকে আলাদা ঘুমাতে হবে। উঠ। গুটি গুটি পায়ে দুজন এগিয়ে গেল রুমিয়ার দিকে। গিয়ে রুমিয়ার কোলের ভেতর মাথা রেখে শুয়ে পড়ল দুজন। ফটকা দুজন চালাকি টের পেয়ে সাফওয়ান রুমাসের দিকে আহত চোখে তাকালো। রুমাসা মজা পেল খুব। দুষ্টু হাসি হেসে সাফওয়ানকে ইশারা বোঝালো যে তোমার আর জায়গা নেই, দখলদাররা দখল করে নিয়েছে। এই সময় রুনিয়া বললেন, অনেক গল্প হয়েছে, এবার সবাই শুয়ে পড়ো। কাল অনেক কাজ বাকি। বউ আনতে যেতে হবে তোমাদের। কাল আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলবে, দম ফেলারও সময় পাবো না। রুনিয়ার কথাতে সবাই বিছানায় গোছানো কাজে লেগে গেল। শাহমির কেঁদে উঠল এমন সময়। রুমাইশা সাফওয়ানকে বলল, শায়রিকে নিয়ে আসতে বাইরে। আর এত সব কোলাহলের ভেতরে ঠাই বসে রইল আফসানা। সাফওয়ান যে এতটা রিচ হবে তার স্বপ্নেও ভাবিনি। তখনকার কথায় মাঝখানে শাফিন যখন সাফওয়ানের নতুন কেনা গাড়িটার নাম জিজ্ঞেস করেছিল, তখন ও গুগল করে দেখে নিয়েছিল গাড়িটার দাম। আফসানার চোখ কপালে উঠে গেছে পুরো। এত দামি গাড়ি কিনেছে ওরা, ভাবতে ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। আর নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জমল। এতটা পারফেক্ট জীবনও শুধু সিনেমাতেই দেখেছে। হ্যাঁ, রুমাইশাদের জীবনেও ফারাক গিয়েছে এক সময়, কিন্তু এখন তো ওরা অনেক অনেক সুখে আছে। সব দিক থেকেই ওরা বিশালভাবে পরিপূর্ণ। সৃষ্টিকর্তা যেন ওদেরকে সব কিছু ঢেলে ঢেলে দিয়েছেন। সাফওয়ান যখন রুমাইশার কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল, তখন আফসানার সাফওয়ানের ওই চোখ জোড়ায় দেখে রুমাইশার জন্য এক সমুদ্র সমান ভালোবাসা আর এক রাশ মুগ্ধতা। এই চাহনি কি ও ওর দিকে আশা করতে পারে না? না, আর পারছে না ও। চরম বিরক্তিতে ছেয়ে গেছে ওর মনটার ভেতর। নিজের ভাগ্যকে নিজে অভিশাপ দিতে থাকলো ও। এমন সময় রাফসান এসে বসলো ওর পাশে। তারপর বলল, আফসানা, ঘুমাবে না তুমি? তোমার শরীর খারাপ লাগছে বলেছিলে। আফসানা রাফসানের দিকে তাকালো, কিন্তু সে তাকানোর কোনো অনুভূতি ফুটে উঠল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ও বলল, তুমি এখানেই ঘুমাও, আমি নিচে বাচ্চাদের কাছে ঘুমাচ্ছি। রুহানি ঘুম থেকে উঠে গেলে কাউকে পাশে না পেলে কান্না করবে। রাফসান বিষয়টা চিন্তা করে বলল, তুমি না হয় ওদেরকে নিয়ে এখানেই চলে আসো। এতদিন পর একসাথে হয়েছি আমরা, পরিবারের সবাই, সেখানে তুমি না থাকলে হয় না কি বলো? আফসানা যেন বিরক্ত হলো। এদের এত সুখ আর ভালোবাসা ভালো লাগছে না, অসহ্য লাগছে ওর সব কিছু। রুমাইশাকে দেখলে ওর বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটা এসে ওর সব প্রাপ্য ওর থেকে ছিনিয়ে নিয়েছে।
আফসানা রাফসানের দিকে তাকিয়েই বলল, থাকুক, আমি নিচে যাচ্ছি, তোমরা গল্প করো। রাফসান উপায় না পেয়ে বলল, ঠিক আছে যাও, আমি তাহলে এখানেই থাকছি, কোনো অসুবিধা হলে মেসেজ দিও, আর আমার রেসপন্স না পেলে সরাসরি কল দিও, আমি চলে আসব। আফসানা কোনো রকমে মাথা নাড়িয়ে উঠে চলে যেতে নিল নিচে। আর উঠে 2 কদম যাওয়ার সাথে সাথে মাথাটা ঘুরে উঠল ওর। রুমাশা শাহরিকে কোলে নিয়ে বাচ্চাদের আর সাফওয়ানের ঘুমানোর জায়গা ঠিক করে দিচ্ছিল। সাফওয়ান অলরেডি শুয়ে পড়েছে তার জায়গায়। হঠাৎ দিরিম করে শব্দ চমকে উঠল। শব্দের উৎসর দিকে তাকালো ওরা। আর আফসানাকে ওইভাবে পড়ে যেতে দেখে সবার বুকের ভিতর ধক করে উঠল। রাফসান ছুটে গেল আফসানার কাছে। ওর চোখে মুখে পানি ছিটে দিয়ে রুমাশা ছুটে চিলেকোঠার কামরা থেকে বোতলটা নিয়ে এসে তার থেকে কিছুটা পানি আফসানার মুখের উপর ছিটিয়ে দিল। সাফওয়ান আর শাফিন শোয়া থেকে হুড়মুড় করে উঠে দাঁড়ালো। সাফওয়ান বলল, ওকে ফ্যানের নিচে নিয়ে যেতে হবে এক্ষুনি। রাফসান, তুই ওকে কোলে নিয়ে এক্ষুনি আমার কামরায় চলে যা। সাফওয়ানের কথায় উদ্ভ্রান্ত রাফসান দ্রুত আফসানাকে কোলে তুলতে গেল, কিন্তু আফসানার ভারী শরীরটা উঁচু করতে ওর খুব বেগ পোহাতে হচ্ছে। আফসানা চোখ মেলছে, কিন্তু কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। আশেপাশে সবার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে ও। তাকে কোলে নেওয়ার চেষ্টায় রাফসানের মুখটার দিকে তাকিয়ে দেখছে ও। রাফসান পারছে না দেখে রুমাশা উদ্বিগ্ন কণ্ঠে সাফওয়ানকে বলল, তুমি একটু ধরে দিয়ে আসো, ভাইয়া পারছে না, তাড়াতাড়ি করো। সাফওয়ান একটু ইতস্তত করে তাড়াতাড়ি এসে রাফসানকে সরে যেতে বলে নিজে পাজা কোলে তুলে নিল আফসানাকে। তারপর দ্রুতগতিতে চিলেকোঠার কামরায় নিয়ে চলল। আর সাফওয়ানের ইস্পাত কঠিন হাতের স্পর্শে আফসানার নিজের নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা শিউরে উঠল। আর এরপর সাফওয়ানের বুকের কাছটা যখন ওর মাথাটা স্পর্শ করলো, তখন ওর চরম আবেশে চোখ বুঝে নিল। সাফওয়ান গিয়ে শুয়ে দিল ওকে বিছানার ওপর। রুমাশা এসে ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে দিল। তারপর আফসানার কাছে গিয়ে ওর হাত পা ভালো করে ম্যাসাজ করে দিতে লাগলো। ওর দেখা দেখি শাফিন আর রাফসানও এগিয়ে এসে আফসানার হাত পা মালিশ করতে লাগলো। রুমাশা কয়েকবার আফসানাকে ডাকলো ভাবি ভাবি বলে। আফসানা কোনো রকমের সাড়া দিল। শাফিন একদিকে সরে এসে ওদের ফ্যামিলির ডাক্তারের নাম্বারে কল দিতে লাগলো। আর সাফওয়ান ওদের থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো সাফওয়ান আফসানার অবস্থা। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। চারদিক থেকে পাখির জেগে ওঠার ডাকাডাকি শুরু করে দিয়েছে। বাইরে ভোরে নির্মল বাতাস বইছে মৃদুমন্দ গতিতে। চিলেকোঠার কামরার বিছানার ওপর ঘুমিয়ে আছে রুমাইশারা। সাদমান আর স্বামীর শায়রিকে মাঝখানে নিয়ে বিছানার একপাশে ঘুমিয়ে আছে, আর অন্য পাশে সাফওয়ানের বুকের ভেতর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে রুমাইশা। কাল রাতে ঘটনার পর কেউ আর ছাদে ঘুমায়নি। সবাই যে যার কামরায় গিয়ে ঘুমিয়েছে। ডাক্তার এসে আফসানাকে চেক আপ করে বলেছিলেন যে প্যানিক অ্যাটাক হয়েছে তার। কিছু ঔষধ দিয়ে গেছেন আর বলে গেছেন বেশি বেশি চিন্তা করে মাথায় যেন চাপ না ফেলে। সাফওয়ান অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। প্রচণ্ড অসুস্থ হচ্ছে ওর, কেন জানি। গতকাল আফসানার স্পর্শ ওর কাছে কেমন জানি ঠেকেছিল, ভালো ঠেকেনি। গতকাল আফসানা নিয়ে যখন চিলেকোঠার কামরায় আসার সময় তার মনে হয়েছিল আফসানা ইচ্ছে করে তার বুকের উপর মাথাটা রেখেছে, কিন্তু সে ব্যাপারটা কিছুটা কনফিউজ থাকলেও পরবর্তী ঘটনায় সে নিশ্চিত হয়ে গেছে যে তার ভাবনাই সঠিক। ডাক্তার চলে যাওয়ার পর আফসানাকে আবারও কোলে নিয়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য যখন রুমাইশা জোরাজোরি করল, তখন অনিচ্ছা সত্ত্বেও আফসানাকে কোলে নিয়ে সে দোতলার দিকে রওনা দেয়। আর সেই দোতলায় যাওয়ার সময় আফসানা অস্বাভাবিকভাবে ছুঁয়ে দিতে থাকে তার পিঠটা। আর তারপরে দ্রুত পায়ে হেঁটে রাফসানদের জন্য নির্ধারিত রুমে গিয়ে আফসানাকে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারল সাফওয়ান। আর এরপর যেভাবে রুমে ঢুকেছিল সেভাবেই বের হয়ে আসলো সেখান থেকে। আফসানা ওর ওই স্পর্শ সাফওয়ানের মোটেও সুবিধা লাগেনি। এরপরও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সাফওয়ান। রাফসান, শাফিন বা অন্যদের কথায় ও যতটুকু জেনেছে তাতে আফসানাকে খারাপ মনে হয়নি ওর। তাহলে ও এরকম কেন করবে, নাকি ওর অসুস্থতার ঘোরে এরকম করে ফেলেছে? এমন সময় ওর বুকের সাথে লেগে থাকা রুমাশা নড়ে চড়ে উঠে চোখ মেলে তাকালো। আর রুমাশা সেই সদ্য ঘুম ভাঙার অগোছালো চুলে ঘোর লাগা ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। আর ভালো না লাগার বিষয়টা নিয়ে আর ভাবলো না বেশি। ফালতু বিষয় নিয়ে চিন্তা করে নিজের মন মানসিক অশান্তি বাড়াতে চায় না ও। আপাতত নিজের সমস্ত মনোযোগ ওর রিমুর দিকে।
আজ অনেক কাজ। সাফনের বিয়ের গোছগাছ করতে হবে, বরযাত্রী যেতে হবে, আত্মীয়-স্বজন যা বাকি আছে সবাই আজ একে একে এসে পড়বে অল্প সময়ের ভেতরেই। রুমাসা কিছুক্ষণ সাফনের বুকের সাথে ঘেঁষাঘেঁষি করল। সাফন কিছুক্ষণ ইচ্ছেমতো চপকে খুনসুটি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে গায়ে থাকা সালোয়ার কামিজে কুঁচকে থাকা অংশগুলো হাত দিয়ে ভালো করে টেনে সোজা করে চলে গেল ও নিচে, মায়েদের সাথে কাজকর্মে সাহায্য করতে। বাচ্চাদেরকে বিছানায় রেখে সাফওয়ানও উঠে পড়ল। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাফসান আর শাফিন কী করছে সেটা দেখার জন্য। আসের পর সবাই রেডি হলো বরযাত্রী যাওয়ার জন্য। পাত্রী বাসা অন্য জেলায়, যেতে সময় লাগবে, তাই আগেভাগেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল ওরা। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে, সেখানেই চলে যাবে ওরা সোজা। রুমেশা ছেলেকোঠার কামরায় শাড়ি কুচি ঠিক করেছে। শাড়িটা সকালবেলা শাফিন এনে দিয়েছে। ওর আর আফসানা দুইজনের জন্য শাড়ি আর ম্যাচিং ব্লাউজ এনে দিয়েছে শাফিন। রুনিয়া ব্লাউজ দুটো সকালেই ঠিকঠাক করে দিয়েছেন। সাফওয়ান কোথায় কী করে বেড়াচ্ছে জানে না রুমেশা। তার রাফসানের আর শাফিনের খুব ভাব হচ্ছে, সকাল থেকে তাদের পাত্তা পাওয়া যাচ্ছে না। সেলুনে গিয়েছিল 3 জন, সেখান থেকে ফিরে সেই যে শাফিনের ঘরে ঢুকেছে আর বের হওয়ার নামই নেই। বাচ্চারা নিচে, শাফিন এসে নিয়ে গেছে সাদমান আর শাহমীরকে। রাশাকে আশা এসে নিয়ে গেছেন। আজ অনেকগুলো দিন পর রুমেশা ভারী সাজবে। শাফিনের আনা শাড়িটা সিল্কে কাতান, ডিপ পার্পল এক রঙা শাড়ি। আঁচলে আর পায়ে হোয়াইট রঙের নকশা করা, তার উপরে ছোট ছোট স্টোন বসানো সাদা রঙের। শাড়ির সাথে হোয়াইট গোল্ডেন রঙের ফুল স্লিম ব্লাউজ, তার হাতায় ডিপ পার্পল রঙের লেস লাগানো। শাড়ির সাথে মিলিয়ে কান আর গলায় অ্যান্টিকের স্টোন বসানো জুয়েলারি পরে নিল রুমাইশা। চুলগুলো সুন্দর করে উঁচু খোপা করল। কয়েক গাছে বেবি হেয়ার বের হয়ে রইল খোপা থেকে। চেহারায় মেকআপ চাপ দিয়ে ঠোঁটে টেনে দিল মেরুন রঙা লিপস্টিক, আর চোখ দুটো সুন্দর করে সাজিয়ে নিল। শাড়ি কুচি আর একবার ঠিক করে নিয়ে নিজেকে শেষবারের মতো আয়নায় দেখে নিল সব ঠিক আছে কি না। এখন নিচে যেতে হবে। সেই মুহূর্তে রুমাইশার ফোনে কল এলো শাফিনের। রুমাইশা হাতে হ্যান্ডব্যাগটা নিতে নিতে কলটা রিসিভ করলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে শাফিন দুষ্টু কণ্ঠে বলে উঠল, আপু সবাই রেডি, আমিও রেডি। তুমি শুধু এখনো আসলে না। মনে হচ্ছে বিয়ে করতে তুমি যাবে আর আমি যাব বরযাত্রী। রুমাইশা হেসে বলল, এই তো কেবল রুম থেকে বের হচ্ছিলাম আমি। তোর ভাই কোথায়? তার তো দেখাই পাওয়া যাচ্ছে না। রাফসান বলল, এই তো এখানেই আছে, তার আদেশে তোমাকে কল করা হয়েছে। তুমি নিচে আসো তাড়াতাড়ি, তোমাকে অনেকক্ষণ দেখছে না বলে ভাইয়া হাঁসফাঁস করছে, দ্রুত আসো। রুমাইশা হেসে আসছে বলে কলটা কেটে দিল। তারপর কামরা থেকে বের হয়ে দরজাটা লক করে দোতলার উদ্দেশ্যে পা বাড়ালো। হলরুমে সবাই গোছগাছ শেষ করে দাঁড়িয়ে আছে। গাড়ি ডাকা হয়েছে কয়েকখানা, সেগুলো এখনো এসে পৌঁছায়নি, হয়তো কিছু সময়ের ভেতর এসে যাবে। শাফিন সাফওয়ান আর রাফসানের জন্য তাদের বউদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি এনে দিয়েছে, আর বাচ্চাগুলোর জন্য পোশাক নিয়ে এসেছে একই রঙের। রুনিয়া ইস্তাককে একা রেখে যাবেন না। রুনিয়া যাবেন না তাই আয়শাও যেতে পারছে না। আয়শা যাবেন না তাই শামসুলও বেঁকে বসেছেন, তাই তাদেরকে ছাড়াই যাওয়া হচ্ছে। এদিকে আয়শা রাশাকে পাঠাবেন না বলেছেন। গরমে বাচ্চা মেয়ে যাওয়ার দরকার নেই, এই অল্প সময়টুকু তিনি তার কাছে রাখবেন বলেছেন। সাফন প্রথমে অসম্মতি জানালেও পরে ভাবল যে রাশা বাড়িতেই থাকুক, গরমে কষ্ট পাবে শুধু শুধু, আর রুমেশাও একটু রিল্যাক্সে থাকতে পারবে, তাই রাশাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। হলরুমের সোফায় চোখ মুখ অন্যরকমের বিচক্ষণতা ফুটিয়ে বসে আছে সাফওয়ান। ওর পাশে রাফসান আর অন্য পাশে শাফিন। শাফিন শেরওয়ানি পরে আছে, চমৎকার লাগছে ওকে। লজ্জা লজ্জা পাচ্ছে মাঝে মাঝে, সেটা দেখে সাফওয়ান আর রাফসান শাফিনকে খোঁচাচ্ছে। ওদের অন্যান্য ছেলে কাজিনগুলো ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ আবার বসে আছে। সবাই নিজেদের ভেতর হাসি তামাশা করছে। পার্পল কালারের পাঞ্জাবিতে সাফওয়ানের সৌন্দর্য যেন বেড়ে গেছে অনেক গুণ। রুনিয়া এসে কয়েকবার সাফওয়ানকে দেখে গেছেন। ব্যাপারটা প্রথমে ওরা কেউ ধরতে না পারলেও পরে শাফিন সাফওয়ানকে বলেছে যে, তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে ভাইয়া, আর মা তোমার পাঞ্জাবির শেষ কবে দেখেছে তার হিসাব নেই, তাই হয়তো দেখে যাচ্ছে তোমাকে মাঝে মাঝে এসে।
সাফিনের সেই এক্সপ্রেশনে সাফানের মুখে স্মিত হাসি ফুটে উঠল। সাফানকে ওর কোনো আত্মীয় স্বজনই কখনো দেখেনি। সেই ছোট্টবেলায় যা দেখেছিল, কিন্তু সেই ছোটবেলার চেহারার সাথে বর্তমান সাফনের কোনো মিল নেই। তাই তাকে সাফিনের ক্যাম্পাসের খুব কাছে সিনিয়র ভাই হিসেবেই দেখছে সবাই। তাকে নিয়ে আশেপাশে কানাঘুষা চলছে সাফিনের কাজিনদের মাঝে। সাফিনের চাচাতো ফুফাতো ভাইদের সবার পড়াশোনা প্রায় শেষের পথে। জব ক্যান্টিনে অনেকেই। সাফিনের সাথে কথায় কথায় ওরা শুনেছে যে তার পাশে বসা সাদ্দান হোসেন নামে ব্যক্তিটা বাইরে পড়াশোনা করেছে এবং তার ওকলাহোমা ফার্মাসিউটিক্যালের বিশাল বিজনেস আছে। আর এই কথা শোনার পর থেকেই ছেলেগুলো মোটিভেটর পেতে সাফওয়ানের সাফল্যতার পেছনে কাহিনী শোনার জন্য সাফিনকে পিড়াপিড়ি করছে, কারণ সাফওয়ানের সাথে তার কথা বলতে সাহস পাচ্ছে না। সাফওয়ান যদি আজ গম্ভীর মুখে নেই, তারপরে ছেলেগুলোর ভেতরে একটা ভীত কাজ করছে সাফওয়ানের সাথে কথা বলতে। কিন্তু সাফিন তাদের সাফ সাফ বলে দিয়েছে যে এসবের ভেতরে সে নেই। এদিকে সাফওয়ানের বায়োডাটা জানার পর থেকে সাফিনদের মুরব্বী মহিলা আত্মীয়রা তাদের ভেতরে সাফওয়ানকে নিয়ে একটা ছোটোখাটো ঝগড়া চলছে। এমন সুদর্শন আর প্রতিষ্ঠিত ছেলেকে কারো মেয়ের জামাই করে ফেলতে পারলে আর পেছনে তাকাতে হবে না। সাফওয়ানের বয়স সম্পর্কে ওদের কোনো ধারণা নেই, আর কেউ সেটা জিজ্ঞেস করার মতো প্রয়োজনও মনে করছে না। সাফওয়ানের এক চাচাতো ফুপা তো রুনিয়ার কাছে গিয়ে বলেই ফেলেছে যে সাফিনের পাশে বসা পার্পল কালার পাঞ্জাবি পরা ছেলেটার বিয়ে-শাদী হয়েছে কি না। কিন্তু রুনিয়া কোনো উত্তর দেয়নি, হেসেছে শুধু। মহিলাদের ভেতরে নিজের বড় ছেলেকে নিয়ে চলা কথাবার্তা অনেক আগে থেকে তিনি শুনেছেন, মজা পাচ্ছেন খুব, তাই নিজের ননদকেও কোনো উত্তর দেননি। বলছেন তিনি জানেন না। সাফিনের মেয়ে কাজিনদের ভেতরেও সাফওয়ানকে নিয়ে কথা হচ্ছে চুপি চুপি। তাদের অনেকেই বিয়ের বয়সী। ছোট ছোট মেয়েগুলো তাদের বড় আপদের গিয়ে মজা করে বলছে সাফওয়ানের কথা, যে ওই লোকটা আমাদের দুলাভাই হলে মন্দ হতো না। আর সে মেয়েগুলো কৌতুকবশত লুকিয়ে চুরিয়ে দেখছে সাফওয়ানকে। আর তারপর থেকে তাদের নিজেদের মধ্যে সাফওয়ানের লুক নিয়ে তুমুল আলোচনা চলছে। সাফওয়ান এসব দেখার সময় নেই, ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় রুমাইশা মেসেজ এলো ওর ফোনে। সে লিখেছে, তোমাকে তো আবার বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে দেখছি। সাফওয়ান মেসেজটি পড়ে বুড়কুচ গেল, তারপর রিপ্লাই দিল, মানে কি? আর তুমি কোথায়? নিচে নামছে না কেন? তোমার দেখার জন্য বসে আছি কতক্ষণ ধরে। তুমি আমার সাথে আমাদের গাড়িতেই যাবে, আর বাচ্চারা রাফসান আর আফসানার সাথে অন্য গাড়িতে যাবে। দ্রুত আসো, তোমার একটুকু দেখে মনটা একটু হালকা করি। রুমেশা সাফওয়ানের মেসেজ পড়ে ঠোঁট টিপে হাসল, তারপর রিপ্লাই দিল, আমি ছাদে আছি। গাড়ি বাড়িতেই ঢুকলে আমাকে দেখতে পাবেন, তখন নামবো। তোমার সাথে যাব না আমি, গেলে লোক বুঝে যাবে যে তোমার বউ আছে, মজাটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার গাড়ি আমার দেবরকে নিয়ে যাও, আমি রাফসান ভাইদের সাথে যাব। তোমাকে আর একবার বিয়ে দেওয়ার ব্যবস্থা কতদূর আগায় দেখি। সাফওয়ান মনে মনে কপাল চাপড়ালো, তারপর লিখল, 3 বাচ্চার মা হয়েছ, তারপরও তোমার শয়তানি কমেনি? এরকম করো না, আসো দ্রুত। রুমেশা আবার লিখল, আসতে পারি, আমার সাথে কথা বলতে আসবেন না একদম। আমি যে তোমার বউ সেটা কেউ যদি বোঝে তবে তোমার রাতের বেলা রুমের বাইরে বের করে দেব। সাফওয়ান মেসেজটা পড়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাকে রুম থেকে বের করে দেওয়ার হুমকিতে রুমেশার কথায় সায় মিলে মেসেজ জানিয়ে দিয়ে কেউ বুঝবে না যে সিঁড়ি দিয়ে নামা সুদৃঢ় মেয়েটা তার বউ। রুমেশাকে নিয়ে কোনো ভরসা নেই। সত্যি সত্যি সে সাফওয়ানকে রুম থেকে বের করে দিতে পারে, বলা যায় না। অ্যামাজনে তাদের বাড়িতে সাফওয়ানকে বেশ কয়েকদিনই রুম থেকে বের করে দিয়েছিল সিলি বিষয় নিয়ে। শেষে 2 দিন দেরি করে ফেরায় রুমে ঢুকতে দেয়নি ও সাফওয়ানকে। তাই এই কাজ করায় রুমেশার পক্ষে কঠিন কিছু নয়। সাফওয়ান হার মেনে নেওয়ায় মেসেজ দেখে রুমেশা দুষ্ট হাসি দিল, আর এরপর ছাদ থেকে নেমে এলো হলরুমের দিকে। দোতলায় আসার পর নিচে তাকে সবার অবস্থান একবার দেখে নিল রুমাইশা। নিচে সবার কথা কানে আসছে ওর টুকটাক, সবগুলোর কথাই ও মনোযোগ দিয়ে শুনছে। সাফওয়ানকে নিয়ে আন্টি মহলের ভালোই আলোচনা চলছে। এমনকি কারো একজনের মেয়ের জন্য সাফওয়ানের কাছে প্রস্তাব দেওয়ার আলোচনাও চলছে সেখানে। মেয়েটা সেখানে উপস্থিত আছে বলে মনে হচ্ছে রুমাইশার। ঠোঁট টিপে হাসল ও, তারপর ধীর পায়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। এমন সময়ের পর সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে না চাইতে সবাই তাকালো সেদিকে। সবার সিঁড়ি দিকে মনোযোগ দিতে দেখে সাফওয়ান বুঝলো রুমাইশা নামছে, কিন্তু ওর সামনে সিঁড়ির ভিউ
আটকিয়ে দাঁড়িয়ে আছে ওর কাজিন মহল। উকিঝুঁকি মেরে কয়েকবার চেষ্টা করলেও কিছু দেখতে পেল না ও। কিন্তু এখন দাঁড়িয়ে থেকে দেখতে গেল যদি রাতের বেলা রুমেশা রুম থেকে বের করে দেয়। সেই ভয় আর দাঁড়াল না সাফওয়ান। মুখে ভোঁতা করে বসে রইল। আফসানা বসেছিল ডাইনিং টেবিলের চেয়ারে। শরীর ওর আগের থেকে ভালো অনেকটা। ওর পরনে সাফিনের এনে দেওয়া গাঢ় নীল রঙা সিল্ক কাতান শাড়ি। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে এই শাড়িতে। রাফসান বেশ কয়েকবার তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে গেছে এই কথা। কিন্তু আফসানার মুখ ভার। কাল রাতে তার করা কাজের জন্য সে অনুতপ্ত। কিন্তু সাফওয়ানের দিকে সে আজও চোখ সরাতে পারছে না। অবাধ্য চোখ জোড়া বারবার বেহার মতো সেদিকে নজর দিচ্ছে। মনের ভিতর পাপ বোধ হয় কুড়ে কুড়ে খাচ্ছে। সত্যের মনকে বাগে আনতে পারছে না ও। বারবার কাল রাতে সাফওয়ানে তাকে কোলে নেওয়া দৃশ্যটা চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। এমন সময় সিঁড়ি বেয়ে নামলো রুমাইশা। তার দিকে চোখ গেল ওর। শাড়ি কুচিটা হাতে নিয়ে প্রতিটা পদক্ষেপ দেখে দেখে ফেলছে রুমাইশা। ওর রক্তলাল ঠোঁটে দুইটা টস টস করছে। টানা টানা চোখ দুটো এদিক ওদিক তাকিয়ে পরিচিত মুখগুলো দেখার চেষ্টা করছে। উঁচু করে বাঁধা খোপাটা ঘাড়ের ওপর কিছু বেবি হেয়ার এসে পড়েছে। পা ফেলার ছন্দে শরীরটা কিঞ্চিত দুলে উঠছে। পালপাল রঙা শাড়িটার শরীরের সাথে আকর্ষণীয়ভাবে লেগে আছে। আফসানার বুকের মাঝে ধক করে উঠল। রুমাইশার গায়ের সাথে শাড়ির রংটা অসম্ভব মানিয়েছে। সেদিক থেকে চোখ ফেরানো দায়। ঠোঁটে লেপটে থাকা হাসিটা ওর মিষ্টি মুখটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। রুমাইশা কিভাবে এতটা হাসি খুশি থাকে সবসময় তা আফসানার মাথায় আসে না। ওর জীবনে কি একটু দুঃখ নেই? সব সুন্দর সব কিছু ওর জীবনেই। সব দুঃখ কি তাহলে তার কপালে এসে জুটেছে? রুমাইশা যখন সিঁড়ি থেকে নেমে হলরুমে আসলো তখন ওকে দেখে নেওয়ার সুযোগটা সাফওয়ান পেল। রুমাইশা সাফওয়ানের দিকে তাকানোর ভান করে সাফওয়ানের দিকে মোহনের দৃষ্টিতে এক পলক তাকালো। আর রুমাইশা সে চাহনি দেখে সাফওয়ান দম আটকে গেল যেন। অপলক চোখে তাকিয়ে রইল তার সামনে দিয়ে ছন্দে ছন্দে পা ফেলে হেঁটে যাওয়া রুমাইশার দিকে। রুমাইশা হেঁটে চলল রান্নাঘরের পাশে দাঁড়ানো রুনিয়া আর আয়শার দিকে। আর যতক্ষণ না রুমাইশার সাফওয়ানের চোখের আড়াল হলো ততক্ষণ হা হয়ে দেখল ও রুমাইশাকে। ওর মনে পড়ে গেল বহু বছর আগের উত্তরের জঙ্গলের পাশে হরিণের বিলের ধারে তার মার্সিডিজ ব্রাঞ্চের ড্রাইভিং সিটে বসে জ্ঞানহীন রুমাইশাকে নিজের কোলের উপর রেখে ঝুম বৃষ্টির ভিতরে তার গায়ের সেই গন্ধ, সাথে তার গাওয়া সেই গানটা। চাঁদনি রাতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পরি। সাফওয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে সাফওয়ান। ওর পাশে সিটে বসে আছে বরবেশি সাফিন। পেছনে দুটো সিট খালি। এই গাড়িতে আর কাউকে নেওয়া হয়নি। সাফওয়ানের বাড়িতে থাকা মার্সিডিজ ব্র্যান্ডটা ড্রাইভিং করছে রাফসান। সে গাড়িতে আফসানা, রুমাইশা আর বাচ্চারা আছে। আর বাকিরা অন্য গাড়িতে আসছেন পেছনে। সাফওয়ান চুপচাপ ড্রাইভিং করছে। চোখ মুখ ওর শক্ত। রুমাইশা যে কেন পাকনামি করছে ওর সাথে এমনটা সেটা ভাবলে ওর রাগ লাগলো। মনে হচ্ছে এখনই গাড়ি থামিয়ে পেছনের গাড়ি থেকে পার্পল রঙের রুমাইশাকে এক টান দিয়ে কোলে উঠিয়ে এই গাড়িতে নিয়ে চলে আসতে। কিন্তু তা পারছে না ও। জীবনে ওই একটিমাত্র মানুষের কাছে ও নিজেকে পুরোপুরি খুলে উপস্থাপনা করতে পারে। এই একটা প্রাণীর সাথে থেকে ও স্বস্তি পায়। আর কোথাও না, কারো কাছেই ওই স্বস্তিটা পায় না ও কখনোই, আর হয়তো পাবেও না। সে যেন এক অন্যরকমের অনুভূতি। সাফিন আর চোখে একবার দেখে নিল তার ভাইকে। ভাইয়ের যে মেজাজ খারাপ তা বেশ ভালোই বুঝতে পারল। ওর রুমি আপু যে কেন এরকম করলো সেটা ভেবে পেল না ও। আর সাফওয়ান যে রুমি আপুর ওই আবেদন কোনো বাক্য ছাড়ে মেনে নিল সেটা ওর কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। নীরবতা ভেঙে সাফিন গলা খাকারি দিয়ে উঠল। সাফওয়ান ওর দিকে এক পলক তাকালো, তাকিয়ে আবার রাস্তার দিকে চোখ রেখে বলল, কি বলবি বলে ফেল। সাফিন আশ্চর্য হলো। সামান্য গলা খাকারিতেই তার ভাই বুঝে ফেলল সে কিছু বলতে চায়। সাফিন নিজের সিটে একটু নড়েচড়ে বসে বলল, পৃথিবীতে হয়তো তুমিই একমাত্র ভাই যে কিনা ছোট ভাইয়ের বিয়েতে গাড়ি ড্রাইভ করছে। তা আপু হঠাৎ তোমার সাথে যাবে না বলে বাহানা ধরল কেন? ঝামেলা হয়েছে নাকি তোমাদের মাঝে? সাফওয়ান ছোটখাটো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার হঠাৎ মজা দেখার শখ হয়েছে। সাফিন কিছুক্ষণ অবুঝের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, মানে? সাফওয়ান দৃষ্টি সামনে রেখে বলে উঠল,
মানেটা তোমার দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস রুমি আপুর কাছেই শুনে নিও, উত্তর পেয়ে যাবে। সাফওয়ানের এমন উত্তর শুনে সাফিন দাঁত কেলিয়ে হেসে বলল, ভালো কথা মনে করিয়েছ। রুমি আপুকে আজকাল যা লাগছে না, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আর তুমি যে আমার বোনের ওপর ক্রাশ খেয়েছ নতুন করে, সেটাও দেখছি আমি। যেভাবে হাঁ করে তাকিয়েছিলে তাতে মনে হচ্ছিল একটা আস্ত মেটেরিয়াল ঢুকে যেতে পারবে তোমার মুখের ভেতর। যাই হোক, একটা কাজ কইরো, আজ রাতে ঘুমানোর সময় বাচ্চাগুলোকে মায়ের কাছে রেখে আস। সাফানের এমন লাগামহীন কথাবার্তায় সাফান কটমট করে তাকালো ওর দিকে। স্বামী দ্রুত নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আর সাফানের দিকে তাকানো যাবে না কোনোভাবেই, ভস্ম করে দিবে ওকে। কিন্তু সাফিনকে অবাক করে দিয়ে সাফান বলে উঠল, ভালো বুদ্ধি দিয়েছিস, তোর সংসার জীবনে সুখ হোক। ওরা যখন কমিউনিটি সেন্টারে পৌঁছালো তখন সন্ধ্যা পার হয়ে রাত নেমে গেছে। পুরো কমিউনিটি সেন্টারটা সুন্দর করে সাজানো। তার তৃতীয় তলায় সাফিনের বিয়ের অনুষ্ঠান। বরপক্ষ পৌঁছানোর পর কনেপক্ষ তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়ে গেল তৃতীয় তলায়। বেশ অনেকখানি জায়গা জুড়ে কমিউনিটি সেন্টারটা। স্টেজের ওপরে সাজগোজ করিয়ে বউকে বসিয়ে রাখা হয়েছে। সাফিনকে বসানো হয়েছে তার পাশে। কাজী এখনও আসেনি। কাজী আসলেই বিয়ে পড়ানো শুরু করে দেওয়া হবে। বরপক্ষকে স্টেজের সামনে রাখা চেয়ারগুলোতে বসতে দেওয়া হলো। রুমাইশা, আফসানা আর বাচ্চাগুলো গিয়ে প্রথমে এক জায়গাতে বসলো, আর তাদের পাশে এসে বসলো আন্টি মহল। সাফিনের সব কাজিনগুলো কনের সাথে ফটোশ্যুট করতে চলে গেল, আর বাচ্চারা বসার 2 মিনিট পরই আবার উঠে খেলতে গেল। সাফন আর রাফসান কোথায় গেছে তা ওরা নিজেরাও জানে না। সাফনকে একবার চারিদিকে নজর বুলিয়ে খুঁজল রুমাইশা, কিন্তু পেল না। বিরক্তি লাগলো ওর খুব। বুড়ো বয়সে এই ব্যাটার খুব পুলক হচ্ছে ভাইয়ের বিয়েতে। সকাল থেকে সে যখন তখন উধাও হয়ে যাচ্ছে। শুধু সে না, তার ভাইও। কিছুক্ষণ পরই সিঁড়ির মুখের কাছ থেকে ভেতরে ঢোকা দেখা গেল সাফওয়ান আর রাফসানকে। রাফসান হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যাপক উৎসাহিত সাফওয়ানের সাথে গল্প করছে, আর সাফওয়ান আছে তার চিরচেনা গম্ভীর মুখের ভঙ্গি নিয়ে। মাঝে মাঝে রাফসানের কথায় হুহা করে উঠছে। সাফওয়ান ধীরে স্থিরভাবে হেঁটে হেঁটে আসছে, বুদ্ধিদীপ্ত মুখের ওপর তীক্ষ্ণ চোখ জোড়া, আশপাশটার সতর্কতার সহিত পর্যবেক্ষণ করছে। পার্পল রঙের সুতির পাঞ্জাবিটার হাতা কোণে পর্যন্ত গুটানো। হাতের শিরা উপশিরাগুলো অদ্ভুত সুন্দরভাবে দৃশ্যমান। এক ফালি চুল কপালের ওপর বাঁকানো। আটশাট পাঞ্জাবিটার শরীরের সাথে লেগে আছে। পাঞ্জাবির সাথে সাদা রঙা ট্রাউজার পরা ওর। রুমা শহরে হেঁটে আসার পানে তাকিয়ে আছে। এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল? এইবার অ্যামাজনে গিয়ে সাফওয়ানকেও বেশি বেশি খাবার খাইয়ে মোটা করে ফেলবে, আর জিমও যেতে দেবে না। খাটাসটা দিন দিন যেন বেশি সুন্দর হইতেছে। আর রুমাসের সাথে সাথে আন্টি মহলেরও মাথা খাচ্ছে। দূর থেকে রুমাসের দিকে নজর গেল সাফওয়ানের। শিকারি চোখ জোড়া তার বউর দিকে তাকিয়ে আছে। রিমো তার শিকারি চোখ দিয়ে সাফওয়ানের দিকে দৃষ্টিপাত করল। রিমোর এমন দৃষ্টি দেখে সাফওয়ানের মাথায় চাপল দুষ্ট বুদ্ধি। ও মনে মনে বলল, আমাকে অবিবাহিত সাজানোর চেষ্টা, দাঁড়াও তোমাকে মজা দেখাতে। আমি এবার কি কি করি তুমি দেখতে থাকো। ওর পাশে থাকা রাফসানকে চাপা গলায় বলল, শোন, তোর আদরের বোন মজা দেখতে চায়। আমি তো আর তার কোনো আবদার ফেলি না, তাই তাকে একটু ভালোভাবে মজা দেখাতে চাই। এখন শুধু তোর সাপোর্টের প্রয়োজন। রাফসান কিছু না বুঝতে পেরে প্রশ্ন করল, মজা মানে? কিসের মজা, কিসের সাপোর্ট? সাফওয়ানকে ওইখানে দাঁড় করিয়ে এই মাথা থেকে ও মাথা সব কিছু বুঝিয়ে দিল। খুব চাপা সুরে বলল যে কথাগুলো যেন রুমাসা কানে না যায়। রুমাসা ওদের দিকে তাকিয়েছিল। দুজনে হঠাৎ আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুরুতর আলোচনা করতে দেখে রুমাসা বুড়ো কুচকাল। সাফওয়ান কিছু একটা বুঝাচ্ছে আর রাফসান ওর প্রতি কথায় মাথা নাড়াচ্ছে। রুমাসা মনে মনে বলল, খোদার হৃদপুষ্ট খাসি দুইটা এমনকি গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে। খাসি তো না, পাঠা। রুমাসা কিছুক্ষণ চেষ্টা করেও শুনতে পেল না। আলোচনা শেষে দুজন আবার হেঁটে ওদিক ওদিক ঘুরতে শুরু করলো। রুমাসা ভাবল, এবার বোধহয় সুবোধ বালকদ্বয় এসে তার কাছে বসবে। কিন্তু রুমাসা সে আশায় এক বালতি পানি ফেলে দিয়ে সাফওয়ান আর রাফসান দুজন ওদের সামনে দিয়ে হেঁটে চলে গেল। আর সাফওয়ান তো তাকেও দেখল না, যেন ওকে চেনেই না। জীবনে কোনো দিন এই মেয়েকে ও দেখেইনি, আজই প্রথম। রুমাসা ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এটা ওর সাফওয়ান তো? নতুন জায়গায় এসে জিনভূত ভর করলো না তো ওর ঘাড়ে?
কিন্তু রুমাইশাকে আবারও অবাক করে দিয়ে সাফওয়ান আর রাফসান গিয়ে বসলো আন্টি সমাজের কাছাকাছি। রুমাইশা বুড়োকোচকে তাকালো ওদের দিকে। দুজনে আসলে কী মতলব এঁটেছে সেটা বোঝার চেষ্টা করলো ও, কিন্তু তারপর আবার ওদের দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালো ও, কিন্তু কান খাড়া করে রইল ওদের দিকে। আন্টি সমাজের ভেতরে গুঞ্জন শুরু হয়ে গেছে। রুমাইশা কান পেতে রইল ওদের কি কথা হয় শোনার জন্য। তখনকার বিবাহ ম্যানেজমেন্ট আন্টির মুখ খুলছেন। রুমাইশা তার নাম দিয়েছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি, কারণ আসার পর থেকেই তার মুখে বিয়ে বিষয়ক কথা ছাড়া আর কোনো কথাই নেই। ভদ্রমহিলার পরনে একটা নেভি ব্লু রঙের হাফ সিল্কের জামদানি শাড়ি, গহনা ও ভালোই পরেছেন। বয়স হবে 60-এর মতো। তিনি তার পাশে বসা অন্য আর এক মহিলাকে বললেন, আমাদের সিনথিয়ার সাথে ভালোই মানাবে, তাই না বুবু, কি বলো? বুবু সম্বোধন করা মহিলাটি বললেন, সিনথিয়াকে একবার ডাকবো, কৌশলে একটু দেখে নেওয়া যাবে, আর আমরাও বুঝতে পারবো দুজনকে একসাথে কেমন লাগে। তখন বিবাহ ম্যানেজমেন্ট আন্টি বলল, তুই চুপ থাক, আন্দাজে আগে থেকে মানিয়েছে কি না দেখার কি দরকার। আগে ছেলেটার সম্পর্কে আরও ভালোভাবে খোঁজ খবর নিই। ছেলেটার পাশে আর একটা ফর্সা মতন ছেলে বসে আছে, ওটা শামসুলের ছেলে না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ছেলের সাথে ওর ভালোই খাতির আছে, বসে যাচ্ছে। ডাকবো নাকি ওকে, কিন্তু ওর নামটা তো জানি না। বিবাহ ম্যানেজমেন্ট আন্টি এবার রাফসানকে ডাক দিলেন, ওই ছেলে, ওই ফর্সা মতন ছেলে। হঠাৎ পেছন থেকে এমন কর্কশ কণ্ঠ ভেসে আসায় রাফসান পেছনে ফিরে তাকালো। সাফান নিজের ফোনের ভেতর ঢুকে আছে, ওর একটা জরুরি মেইল এসেছে, সেটা দেখতে লাগলো ও। রাফসান তাকানোর পর মহিলাটি জিজ্ঞেস করলেন, তুমি শামসুল কাদেরের ছেলে না? রাফসান মাথা নাড়িয়ে বলল, জি আন্টি। ভদ্রমহিলা যেন খুশি হলেন অনেক। উচ্ছ্বসিতের সাথে মুখে হাসি ফুটিয়ে তিনি বললেন, এদিকে আসো তো বাবা, তোমার সাথে দুইটা কথা বলি। রাফসান চেয়ার ছেড়ে উঠতে উঠতে সাফওয়ানের দিকে তাকালো, তারপর দাঁত গেলিয়ে চাপা স্বরে বলল, তোমার প্ল্যান কাজ দিয়েছে ভাই, ডাক পড়ে গেছে, গেলাম আমি, কি বলে শুনিয়ে আসি। সাফওয়ান ওর দিকে এক পলক তাকিয়ে ঠোঁট টিপে হাসলো, তারপর আবারও নিজের কাজে লেগে পড়ল, কিন্তু কান পেতে রইল রাফসান কি বলে সেটা শোনার জন্য। রাফসান গিয়ে বসল বিবাহ ম্যানেজমেন্ট আন্টির বিপরীতে। আন্টি প্রথম কথা শুরু করলেন, বললেন, আমাকে চিনতে পেরেছ? আমি শাফিনের চাচাতো ফুপু হই। তোমাকে যখন শেষবার দেখেছিলাম তখন তুমি একটুখানি ছিলে। তা বাবা, কি করছো এখন? রাফসান মনে মনে বলল, জি খুব চিনেছি, আপনার বাপের জন্মে এই প্রথম দেখেছি। তারপর মুখে বলল, জি আন্টি, আমি বর্তমানে একটা কলেজের ম্যাথ প্রফেসর হিসেবে আছি। ভদ্রমহিলা উৎসুক চেহারা নিয়ে বললেন, তা বিয়ে শাদী করছো নি? রাফসান বলল, জি আন্টি করেছি। তারপর পাশে ফিরে আফসানা আর রুমাইশাকে দেখিয়ে বলল, ওখানে যে নীল রঙের শাড়ি পরে আছে, ওই মেয়েটা আমার ওয়াইফ। ভদ্রমহিলা বুড়োকোচকে ওদেরকে দেখার চেষ্টা করলেন, তারপর বললেন, আর পাশের মেয়েটা, ওই মেয়েটা কে? রাফসান উত্তর দিল, ওই মেয়েটা সম্পর্কে আমার বোন হয়। ভদ্রমহিলা আবার উস্কুক চাউনিতে জিজ্ঞেস করলেন, তা তার বিয়ে শাদী দিছো নি? রাফসান সেন্টি খাওয়ার মুখ তাকিয়ে রইল তার দিকে। চৌদ্দষ্টি সবার বিয়ে শাদীর খোঁজ খবর সে রাফসানের থেকে নিবে কিনা সেই চিন্তায় গ্রাস করলো ওকে। ওপাশ থেকে রুমাইশা এসব শুনে মনে মনে বলল, এমনি এমনি কি তোর নাম বিবাহ ম্যানেজমেন্ট আন্টি দিয়েছি, বজ্জাত মহিলা। তারপর আবারও কান পাতল। রাফসান কিঞ্চিত হেসে উত্তর দিল, না আন্টি, এখনও বিয়ে দেইনি, ছেলে খুঁজছি, ভালো ছেলে পেলে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব। সাফওয়ান এতক্ষণ কান পেতে ওদের কথা শুনছিল। রাফসানের এমন কথা শুনে ওর হাসি পেল অনেক, কিন্তু ঠোঁট চেপে সে হাসিটা আটকে নিল, আর চোখে একবার রুমাইশার দিকে তাকালো। রুমাইশা কটমট চোখে রাফসানের দিকে তাকিয়ে আছে, তা দেখেও ওর হাসি পেল আরও। ভদ্রমহিলার সাথে সাথে তার পাশে বসা অন্যান্য মহিলারাও রাফসানের প্রতিটা উত্তরে মনোযোগ দিয়ে শুনছে। রুমাইশার বিয়ে হয়নি শুনে কয়েকজন খুশি হলেন, নিজেদের ভেতর আলোচনায় লেগে গেলেন। তখন ভদ্রমহিলা আবারও জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার পাশে বসা ওই ছেলেটা, সাদাত হোসেন না যেন কি নাম, ওনার কি বিয়ে হয়েছে? ওনাকে ভালোভাবে চেনো তুমি? রাফসান মেন পয়েন্টে ঢুকে উৎসাহিতা নিয়ে বলল, অবশ্যই আন্টি চিনি, একদম মায়ের পেটের ভাইয়ের মতো। তা ছেলে কেমন, স্বভাব চরিত্র ভালো? আর ছেলের বয়স কত বলতে পারো? রাফসান কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, ভাবনা চিন্তার নাটক করলো, তারপর বলল, বয়স আর কত হবে, এই 34-35-এর মতো। আর ছেলের স্বভাব চরিত্রের
কথা জিজ্ঞেস করছেন একদম হীরের টুকরো ছেলে, যাদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু সাদ্দাত হোসেনের চরিত্রে কোনো দাগ নেই। আমি তো ভাবছিলাম আমার বোনটার সাথে ওর একটা ব্যবস্থা করে দিব। এমন ছেলে কি হাতছাড়া করা যায় বলেন? কিন্তু আমার বোনটা তো একটু বেশি বোঝে, বলে নাকি দেশ ছেড়ে কোথাও যাবে না। সাফওয়ানের এইসব কথা শুনে আর চোখে একবার রুমাশাকে দেখল। সর্বনাশ! বউয়ের কটমটে দৃষ্টি এখন রাফসানের দিক থেকে ঘুরে তার উপরে ভর করেছে। যেভাবে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। সাফওয়ান মনে মনে রাফসানের উদ্দেশ্যে বলল, এইবার থাম, ওদিকে ভেতরে ভেতরে বিস্ফোরণ হচ্ছে, ফাটবে গিয়ে আমার ঘরে। কিন্তু রাফসান কোনো হেলদোলি নেই। সে মহা উৎসাহিত বলতে লাগলো, আসলে ছেলে আমেরিকায় সিটিজেন, তো বউ নিয়ে সেখানেই সেটেল হবে। কিন্তু আমার বোনের দেশপ্রেম একটু বেশি আর কি। সে কিছুতেই দেশ ছাড়তে রাজি হয় না, তাই আর আমাদের সম্পর্ক আগায়নি। আন্টি মলের চোখ চকচক করে উঠল। পাশ থেকে একজন মহিলা অন্যদের সাথে কী সব আলোচনা করে উঠে চলে গেলেন। তার কিছুক্ষণ পর একটা লম্বা চওড়া খয়েরি রাঙা লেহেঙ্গা পরিহিতা একটা মেয়েকে নিয়ে হাজির হলেন সেখানে। মেয়েটির পিঠের মাঝে বরাবর লম্বা চুল, সেগুলো পিঠময় ছড়ানো, দেখতে সুন্দরী, কিন্তু তাতে রাফসানে কিছু আসে যায় না। তাকে হঠাৎ টানতে টানতে এখানে নিয়ে আসায় সে মনে হয় একটু বিরক্ত। মেয়েটিকে নিয়ে আসার পর ভদ্রমহিলা মেয়েটিকে দেখিয়ে বললেন, আসলে আমাদের একটা বিবাহিত যোগ্য মেয়ে আছে, সিনথিয়া নাম। অনার্স কমপ্লিট করেছে সবেমাত্র। আমরা তার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, আর ওই ছেলেটার মতো ছেলে হলে আমাদের খুব ভালো হতো। সিনথিয়া নামক মেয়েটা তার পাশে থাকা তার মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে চাপা সরে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মা এখানে? তোমার কোনো ছেলের সাথে আমাকে জুড়ে দেওয়ার ফোন দিয়েছ? বলো তো, কোন ছেলে? মেয়েটির মা তাদের থেকে 3-4 সারির সামনে চেয়ারে বসা সাফানকে দেখিয়ে বলল, ওই যে ওই ছেলেটা, ও বাড়িতে সাফানের পাশে যে লম্বা করে সুন্দর করে ছেলেটা বসেছিল না, সেই ছেলেটা। সিনথিয়াকে এত কিছু বলতে হলো না। পার্পল কালার দেখি ও চিনতে পেরল যে সে আসলেই কে। মুহূর্তে ওর বিরক্তি মাথার মুখটায় হাসি খুশি হয়ে গেল। এই লোকটাকে নিয়ে তাদের কাজিন মহলে বিরাট এক আলোচনা হয়ে গেছে। ওর এক খালাতো বোন পার্পল কালারের পাঞ্জাবিওয়ালা ছেলেটার উপর ক্রাশ খেয়ে বসে আছে। এখন এই নিউজটা তাকে দিলে জব্বর এক মজা হবে। সিনথিয়া মেয়েটার তার মাকে জিজ্ঞেস করলো, নাম কি মা ছেলেটার? ভদ্রমহিলা উত্তর দিলেন, সাদ্দাত হোসেন। সিনথিয়ার মেয়েটা মহা উৎসাহিত দেখালো। সে উৎসাহিত হয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে আবার ছুটে গেল। তার মা তাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় ছুটছিস? কাজ তো এখনো শেষ হয়নি। কিন্তু সে মেয়েটা এখন আসছে বলে চলে গেল। এদিকে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি রাফসানকে বলল, তুমি ছেলেটাকে একবার ডাক দাও না, দুটো কথা বলে দেখি। এই কথা সাফওয়ানের কানে যাওয়া মাত্রই ও উঠে পড়ল চেয়ার থেকে। তারপর কানে ফোন ধরে রিসিভ করার ভান করে চলে গেল অন্যদিকে। যাওয়ার সময় রুমাইশের দিকে আবারও একবার আর চোখে তাকিয়ে দেখল। তার বউয়ের দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধ। বেচারা ঢোক গেলে দ্রুত পায়ে চালিয়ে চলে গেল সেখান থেকে। রাফসান পেছনে তাকিয়ে সাফওয়ানকে চলে যেতে দেখে ভদ্রমহিলাকে বলল, অনেক ব্যস্ত মানুষ, বোঝেনি তো, বিশাল বড় বিজনেস সামলায়, ফোনের পর ফোন আসতেই থাকে। ভদ্রমহিলা বিষয়টা বোঝার ভঙ্গিতে সহমর্মিতা দেখিয়ে মাথা নাড়ালো। এদিকে সাফওয়ান উঠে গিয়ে মনে মনে বলল, বেটা রাফসান, তোকে বললাম তোর আদরের বোনকে মজা দেখাইতে, আর তুই আমার মজা দেখানোর ব্যবস্থা করতেছিস। এরপরও কল করলো রাফসানকে। সাফওয়ান কল পেয়ে রাফসান আন্টি মহলে থেকে জরুরি কলে কথা বলে বিদায় নিয়ে চলে এলো। কল রিসিভ করলো। করতেই সাফওয়ানে খিচখিচে গলা ওর কানে এলো, শালার বাচ্চা শালা, তোকে এত উপকার করতে আমি বলেছিলাম। আজ যদি তোর বোন আমার উপরে চওড়াও হয়, তাহলে সেটা আমি তোর উপরে ডাবল করে অ্যাপ্লাই করব। রাফসান দাঁত কেলিয়ে হেসে বলল, যে কোনো এক পক্ষ মজা দেখবে, কোন পক্ষ দেখবে সেটা বিষয় না, গুড লাক। খাওয়া দাওয়া শেষে ওরা সবাই বসে আছে। সাফওয়ান আর রাফসান আফসানা আর বাচ্চাদের সাথে বসে আছে, আর রুমাসে গিয়ে বসেছে শাফিনের পাশে। ওর মুড এখন খুবই খারাপ। মুখে কোনো হাসি নেই, মুখটা গম্ভীর হয়ে আছে ওর। সাফওয়ান মাঝে মাঝে বউয়ের এমন উষান কোণে মেঘের মতো মুখের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু রুমাইশা একবারও তাকাচ্ছে না ওর দিকে, কোনো দিকে তাকাচ্ছে না। একে ধ্যানে ওর সামনে বসা সিনথিয়া নামক মেয়েটার দিকে তাকিয়ে আছে। শাফিন তার রুমি আপুর এমন চেহারা দেখে শেষমেশ জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু তোমার? তুমি এমন মুখ কালো করে আছো কেন?
ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি? কিন্তু রুমাশা সাফনের উত্তরে তো দিলই না, উল্টো ঝাঁঝালো গলায় বলল, চুপ থাক, নলে তোর ভাইয়ের উপরে রাগ এখন সব তোর উপরে ছাড়বো। তাতেই সাফিন বুঝে গেল গিট্টুটা ভালোভাবেই লেগেছে। ও আর কথা বাড়ালো না। সাফনের দিকে একবার তাকিয়ে দেখলো সে বেচারা মাঝে মাঝে বউয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না। তাতে বুঝলো ঝামেলাটা ভালোই বাঁধিয়েছে। সিনথিয়া মেয়েটা ব্যাপক খুশি। সে সারাক্ষণ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সাফওয়ানের আশেপাশে। খেতে বসেছিল সাফওয়ানদের কাছাকাছি। সেই রাগে রাগে রুমাশা আর ওদের সামনে বসেনি। ও গিয়ে বসেছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টিদের সাথে। এদিকে খাবার টেবিলে বসে সিনথিয়া মেয়েটার ব্যাপারে সাফওয়ানের সাথে খাওয়ার পর কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন আন্টি মহল। রুমাশা সব চুপচাপ শুনে গেছে। আর এই সিদ্ধান্তে সাফওয়ানের কাজিন মহল জানার পর থেকে ছেলে মেয়ে উভয় দল খুশিতে লাফাচ্ছে। ছেলেগুলো তো প্রথম থেকে খাতাল জমানোর চেষ্টা করেছিল, এবার মেয়েগুলো সাফওয়ানের আশেপাশে ঘুরে খাতাল জমানোর চেষ্টায় আছে। হাজার হলেও হবু দুলাভাই। আর সিনথিয়া মেয়েটা ওরা বারবার গিয়ে সাফওয়ানের কথা বলে লজ্জা দিচ্ছে। আর মেয়েটা ওদের এসব রসিকতা শুনে লজ্জায় লাল টমেটোর মতো হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান পড়েছে বিপদে, তবুও রুমাশার জ্বালানোর জন্য এখনও চুপ আছে। কাউকে কিছু বলছে না। মাঝে মাঝে রাফসানের দিকেও ঠান্ডা দৃষ্টিতে তাকাচ্ছে। তাকে এসে এই বোঝাচ্ছে, কখন দেখবি আমি রিমুকে নিয়ে হাওয়া হয়ে গেছি আর সব সমস্যা তোর ঘাড়ে এসে পড়েছে, তখন বুঝবি মজা। কিন্তু রাফসান সেসবে তোয়াক্কা করছে না। ও সাফওয়ানের এমন অসহায় অবস্থায় খুব মজা পাচ্ছে। শাফিনকেও এই সিচুয়েশন সম্পর্কে অবগত করা উচিত, তাহলে সেও একটু মজা নিতে পারবে। রাফসান এই কথা ভেবে উঠে স্টেজের দিকে এগোলো, আর সাফওয়ান উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। সাফওয়ানের যাওয়ার পানে তেজক চোখে তাকিয়ে রইল রুমাইশা। ওয়াশরুমে এই দিকটা একটু অন্ধকার আচ্ছন্ন, আবছা আলোয় মোটামুটি দেখা যাচ্ছে। সাফওয়ানের চোখে লেন্স থাকার কারণে ও ওর নাইট ভিশনটা মিস করছে। যদিও দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু ক্লিয়ার না। ও ওয়াশরুমে ঢুকে কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে আবারও বের হলো। কিন্তু বের হয়ে কয়েক পা এগোতেই ওর পেছন থেকে খুব কাছে নীরব উপস্থিতি টের পেল কারো। ওর মুখে ফুটে উঠল বাঁকা হাসি। আর তারপরে ঝড়ের গতিতে পেছনে ফিরে এক ধাক্কায় দেওয়ালের সাথে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। এভাবে ধরেছো কেন তুমি? আমাকে মেরে ফেলতে চাও তাই না, যাতে ওই সিনথিয়া মেয়েটাকে বিয়ে করতে পারো? সাফওয়ানের বাম হাতের মুঠোয় ধরে রাখা রুমাইশার দুই হাতের কবজি রুমাইশার মাথার উপর দিয়ে দেওয়ালে চেপে ধরে রেখেছে সাফওয়ান। রুমাইশার রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে পিছলে হাসি দিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রুমাইশা মুখ বাঁকিয়ে বলল, এখন তার বউকে চিনতে পারবেন না, নতুন মেয়ে পেয়েছেন যে। সাফওয়ান আগের মতো করে উত্তর দিল, বউ? কিসে বউ? কার বউ? আমি তো অবিবাহিত, পিওর অবিবাহিত, এক্সট্রা ভার্জিন। রুমাইশা বাঁকা চোখে তাকিয়ে বলল, আইসে, এতগুলো বছর করে 3 বাচ্চার বাপ হয়ে গেল, উনি নাকি এক্সট্রা ভার্জিন এখনো? নকশা মারান আর জায়গা পান না আপনি। সাফওয়ান ফিক করে হেসে দিয়ে বলল, ছি ছি রুমাইশা কাদের, আপনার মুখের ভাষা এত অশ্লীল কবে থেকে হলো? আপনি আজ রাত 1টার দিকে এই গেটআপে আমার কাছে হাজির হবেন। আপনার ট্রিটমেন্ট করতে হবে, আপনার মুখের ভাষা স্থির বানাতে হবে। তার জন্য আমি কোনো পারিশ্রমিকও নেব না, সম্পূর্ণ ফ্রি। এখন গিয়ে একটু ঠান্ডা মাথায় বসুন। বলে রুমাইশার হাত ছেড়ে দিয়ে সাফওয়ান চলে যাচ্ছিল, কিন্তু সাফওয়ানের হাত ধরে ফেলল রুমাইশা পেছন থেকে। তারপর বলল, দাঁড়াও। সাফওয়ান কমান্ড শোনার সাথে সাথেই দাঁড়িয়ে গেল। রুমাইশা ঘুরে এসে ওর সামনে দাঁড়িয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমাকে এখনই একটা চুমো খাও। রুমাইশার এমন আবদারে চমকে উঠল সাফওয়ান। ঠোঁট টিপে হেসে ও রুমাইশার চোখের দিকে তাকালো। তারপর চোয়াল টেনে দিয়ে বলল, এটা তোমার অ্যামাজন না মিসেস, যে যখন ইচ্ছা যা ইচ্ছা করবে আর কেউ দেখবে না। রুমাইশা বুড়কুটি করে বলল, চুমু খেতে বলেছি, ব্যাস চুমু খাবা, এত কথা বলো কেন? বেশি ঢং করলে কিন্তু আমি বিল্ডিং থেকে বের হয়ে যাব। আমি কিন্তু রেগে আছি। সাফওয়ান ইতস্তত করে এদিক ওদিক তাকালো। আশপাশ দিয়ে অনেক লোকই আনাগোনা করছে। যদি ওয়াশরুমের এদিকটায় আবছা অন্ধকার হওয়ায় দূর থেকে খেয়াল করার তেমন বিষয় নেই। সাফওয়ান আবার রিমুর দিকে ফিরে বুড়ি তুলে জিজ্ঞেস করলো, খুব জরুরি? না হলে নয়। রুমাইশা মুখ খিচে বলল, হ্যাঁ খুব জরুরি। বলেই সাফওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ল। সাফওয়ানের কাঁধ আঁকড়ে ধরে ও ঠোঁট জোড়ে দখল করে নিল রুমাইশা। হঠাৎ আক্রমণে হকচকে গেল সাফওয়ান।
রুমাশা যেন পড়ে না যায় তার জন্য তাড়াতাড়ি করে ও রুমাশার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরল। কিছুক্ষণ পরে সাফনের ঠোঁট জোড়া ছেড়ে দিল ও। সাফন ওকে নিজের সাথে চেপে ওভাবে ধরে রইল। তারপর নিজের জিভের আগা দিয়ে নিজের ঠোঁটটা লোহন করে বলল, শান্তি পেয়েছ? রুমাশা চোখ টিপ দিয়ে বলল, অনেক। সাফন রুমাশার চোখ জোড়ায় তাকিয়ে মিষ্টি হেসে ওকে নামিয়ে দিয়ে বলল, এবার গিয়ে একটু শান্তি মতো বসো। এতক্ষণ তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলে, এখন সব ঠান্ডা হয়েছে আশা করি। আমি আর রাফসান একটু বিল্ডিংয়ের বাইরে যাচ্ছি, চলে আসবো অল্প সময়ের ভেতরেই। তুমি বাচ্চাদের সাথে থেকো। রুমাশা ওপর নিচ মাথা নাড়ালো। রাফসান এলো তখন সেখানে, এসে রুমাশার দিকে এক পলক তাকিয়ে সাফনের পিঠে চাপড় মেরে বলল, ভাই, সে কখন থেকে তোমাকে খুঁজছি, ফোন দিচ্ছি সেটাও ধরছো না, এই অন্ধকারে দাঁড়িয়ে তোমরা কি করছো? সাফন কিছু বলল না, রুশানের দিকে এক পলক তাকিয়ে মিটিমিটি হেসে বলল, রঘু ডাকাতের ফিমেল ভার্সনের খপ্পরে পড়েছিলাম। তারপর আবার রাফসানের দিকে তাকিয়ে বলল, চল এবার, হাতে সময় 10 মিনিট, আবার ফিরতে হবে তো, বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে। রাফসান চলো বলে সাফনের আগে আগে বিল্ডিং থেকে বের হলো, আর রুমাশার দিকে এক পলক তাকিয়ে রাফসানের পিছু নিল সাফওয়ানও। ওরা চোখের আড়াল হওয়া পর্যন্ত রুমাশা তাকিয়ে রইল সেদিকে। তারপর সাফনরা পার হয়ে গেল ওয়াশরুমের পাশ থেকে। রুমাশা ওয়াশরুমের পাশ থেকে আফসানা আর বাচ্চাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছু জোর যেতেই হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ালো সিনথিয়া নামের মেয়েটা। ওর সাথে আর কতগুলো মেয়ে। মেয়েটার চোখ মুখ শক্ত, অদ্ভুত ভঙ্গিতে সে তাকিয়ে আছে রুমাশার দিকে। এইভাবে হঠাৎ এরা সামনে এসে দাঁড়ানোতে রুমাশা কিঞ্চিত চমকালো। তারপর ভদ্রতা বজায় রেখে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? সিনথিয়া মেয়েটা কড়া গলায় জিজ্ঞেস করলো, নাম কি তোমার, আর সাফিনের কি হও তুমি? এদের এমন কড়া গলার কথা বলার কারণে রুমাশা কিছু বুঝে উঠতে পারল না। বিরক্ত হলো খুব, নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, রাইয়ানা তাসনিন আমার নাম, আমি সাফিনের দূর সম্পর্কের আত্মীয়। কেন, অসুবিধা? সিনথিয়া বলে উঠল, হ্যাঁ অবশ্য অসুবিধা, তোমার মতো একটা বেহায়া নির্লজ্জ মেয়ে যে সাফিন বা সাফিনের বাড়ির কারো আত্মীয় হতে পারে, এই বিষয়টাই অসুবিধার। রুমাশা অবাক হলো এদের এ ধরনের কথা শুনে। সেই সাথে ওর রাগ হলো প্রচণ্ড। শক্ত গলায় বলল, মানে কি এসবের? কোন সাহসে আপনি আমাকে বেহায়া নির্লজ্জ বলছেন? কারণ বলুন এক্ষুনি। সিনথিয়ার পাশে দাঁড়ানো গর্জিয়াস 3 পিস পরা একটা মেয়ের দাঁত মুখ খিচে বলে উঠল, তোমাকে নতুন করে বলতে হবে? তুমি মোটেও বুঝতে পারছো না? তুমি একটু আগে ওই সাদ্দান হোসেন ছেলেটার সাথে কি করছিলে? আমরা দেখিনি মনে করেছো? তুমি যে বেহায়ার মতো জোর করে তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে চুমু খাওয়ার চেষ্টা করছিলে, তা আমরা স্পষ্ট দেখেছি। রুমাশা ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। ওদের দিকে নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সদর্পণে ওদের সামনে থেকে চলে যেতে নিল। কিন্তু তখনই ওর বাহু ধরে ফেলল। ওকে যেতে বাধা দিল সিনথিয়া। তারপর ওকে টেনে আবার নিজের সামনে আনতে চাইল, কিন্তু রুমাশাকে ওর নিজের জায়গা থেকে এক চুলও নড়াতে সক্ষম হলো না। তাই আবারও নিজের উপস্থিতি ওর সামনে আনলো। তারপর ওর সামনে দাঁড়িয়ে বলল, চলে যাচ্ছ কেন? ধরা পড়ে গেছে তাই? শুনলাম তোমার নাকি ওই ছেলেটার সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তুমি খুব হাই ভ্যালু উইম্যান কি না, তাই তার সাথে বিয়ে বসতে রাজি হওনি। এখন যেই দেখছো আমার মতো একটা সুন্দরী সুশিক্ষিত মেয়ের সাথে তার বিয়ের কথা উঠেছে, তখনই তোমার জ্বলে গেছে। তাই তাকে সিরিয়াস করার জন্য তুমি নিজের লজ্জা ভুলে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছ। ছি ছি, চেহারা দেখে তোমাকে ভালো ঘরের মেয়েই মনে হয়, তো চরিত্র এমন নর্দমার পানির মতো কেন? রুমাশা ওর কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিল। ওর এমন হাসি দেখে দমে গেল সিনথিয়া। রুমাশা চোখ বুজে একটা জোরে শ্বাস নিল। তারপর তাদের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আপনি যাকে বিয়ে করার স্বপ্ন বিভোর, আমি তার স্ত্রী। আমরা বিগত 13 বছর ধরে একসাথে আছি, আমাদের বাচ্চাও আছে 3টে। আপনার মতো সুন্দরী সুশিক্ষিত মেয়ের কোনো ভ্যালু তার কাছে নেই, আর আমি অবশ্যই হাই ভ্যালু ওইম্যান আমার স্বামীর কাছে। এখন আমার সামনে থেকে সরুন। বলেই সিনথিয়াকে নিজের হাত দিয়ে সামনে থেকে সরিয়ে এগিয়ে গেল রুমাইশা। সিনথিয়া কী বলবে খুঁজে পাচ্ছে না, ওর মুখটা কালো হয়ে গেছে। তখন সিনথিয়ার পাশে দাঁড়ানো সেই 3 পিস পরা মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, মিথ্যা বলে তুমি পার হয়ে যাবে ভেবেছ? কি যোগ্যতা আছে তোমার যে তোমার মতো একটা মেয়েকে সে বিয়ে করবে? সে কোথায় আর তুমি কোথায়? আর সে যে তোমার স্বামী তার প্রমাণ আছে তোমার কাছে? লজ্জা করে না যাকে তাকে নিয়ে স্বামীর পরিচয় দিতে? রুমাশা দাঁড়িয়ে গেল ওর কথায়।
তারপর পিছনে না তাকিয়ে কিঞ্চিৎ ঘাড় ঘুরিয়ে ও বলল, আপনাকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। তারপর সেখান থেকে গটগট পায়ে হেঁটে চলে গেল আফসানা আর বাচ্চাদের দিকে, যেদিকে ওরা বসেছিল। বউ নিয়ে যখন ওরা বাড়ি ফিরল তখন রাত 1টা। বিয়ে বাড়িতে রুমাশাকে নিয়ে পরবর্তীতে বেশ খানিকক্ষণ কথাকাটি হয়েছে। আন্টি মহল যখন সিনতার থেকে শুনেছে যে সাদ্দান হোসেন বিবাহিত আর রাফসানের বোন সম্পর্কিত মেয়েটা তার বউ, তখনই তারা বেজায় খেপেছেন। তারা প্রথমে রুমাশাকে জেরা করে চলেছেন, কিন্তু রুমাশার মেজাজ এমনিতেই সপ্তমে চড়েছিল। আর এরপর আন্টি মহলের এমন প্রশ্নের ছোড়াছুড়িতে ওর মেজাজটা গেল পুরাই খারাপ হয়ে। ও সোজাসাপটা বলে দিল যে, আমি পিসফুলি এখানে থাকতে চাই। কেউ এখন আমার অযথা প্রশ্ন করে ডিস্টার্ব করুক সেটা আমি মোটেও পছন্দ করব না। যে আপনাদের সাদ্দাত হোসেন অবিবাহিত সেই নিউজটাই দিয়েছে তাকে গিয়ে প্রশ্ন করুন। রুমাশার এমন ক্যাটক্যাটে উত্তর শুনে আন্টি মহল পুরো তাজ্জব বনে গিয়েছে। আর এরপর যখন রাফসান আর সাফওয়ান বাইরে থেকে ফিরল তখন সবাই মিলে রাফসানকে ধরল, কিন্তু সাফওয়ান এসে পরিস্থিতি সামাল দিয়ে আন্টি মহলকে বলল যে আন্টি গ্রুপের ভেতরে তাকে নিয়ে এমন হাইপারে দেখে রাফসান একটু মজা করেছে। এরপর আর কিছু বাকবিতণ্ড শেষ হয়ে মামলা শেষ হলো, কিন্তু রুমাশার মেজাজ ঠান্ডা হলো না। সিনথা মেয়েটার উপর সে ভয়ানক রেগে আছে। তাকে বলে কিনা বেহায়া নির্লজ্জ মেয়ে, যে চেমড়ি নিজে একটা বুইড়া বেটা ছেলেকে দেখে পাগল হয়ে যেতে পারে, সে আবার অন্যকে বলে বেহায়া নির্লজ্জ। রুমাশা সিনথার উপরে সব রাগ সাফওয়ানের উপরে ঝাড়ছে। ওই ঘটনার পর আর একটা কথাও বলেনি সাফওয়ানের সাথে, চোখ মুখ শক্ত করে রেখেছে ও। আর বাড়ি ফিরে সোজা চলে গিয়েছে আশার রাফাকে নিয়ে যে কামরায় আছে সেইখানে। তারপর সাদমান আর শাহমিরকে দিয়ে বলে পাঠিয়েছে সে রাতে রাশাকে নিয়ে আশার কাছে ঘুমাবে, আর সাফওয়ান যেন বাচ্চাদের নিয়ে চিলেকোঠার কামরায় ঘুমায়। সাফওয়ান কয়েকবার কথা বলতে গেলেও ওর সাথে, কিন্তু রুমাশা দরজা খোলেনি। আশা কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু তার প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি রুমাশা। মেকআপ উঠিয়ে শাড়ি বদলে শুধু পেটিকোট আর অন্তর্বাস পরেই ও শুয়ে পড়েছে রাশাকে বুকে নিয়ে। আর সাফওয়ান উপায় না পেয়ে সাদমান আর শাহমিরকে নিয়ে একা একাই চিলেকোঠার কামরায় গিয়ে শুয়ে পড়েছে। কেন যে ওরকমের পাকনামে করতে গিয়েছিল ও, এখন রিমুকে ছাড়া কিভাবে ঘুমাবে সেই চিন্তা করছে ও। বিগত 12 বছরের একটা রাতও ও রিমুকে ছাড়া থাকেনি। রিমু ওকে ঘর থেকে বের করে দিলে সাফওয়ান গিয়ে সোফার উপরে শুয়ে পড়তো, আর ভোরবেলা উঠে দেখতো তার বউ তার ঠিক বুকের উপরে ঘুমিয়ে আছে। কিন্তু আজ রিমু যে খ্যাপা খেপেছে তাতে ওর কাছে ঘুমাতে আসবে কিনা সেই ব্যাপারে সন্দিহান সাফওয়ান। তারপরও কামরার দরজাটা লক করেনি ও, খোলাই রেখে দিয়েছে। তার বউয়ের আবার ঘুমালে রাগ পড়ে যায়। এক ঘুমের পরে দেখা যাবে তিনি মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কারণ বরের বুক ছাড়া তার ঘুম হয় না। এসব চিন্তা ভাবনা করে বিছানা ছেড়ে উঠে নিজের চোখের লেন্স আর আর্টিফিশিয়াল ট্যাঙ্কটা খুলে নির্দিষ্ট স্থানে রাখলো সাফওয়ান। তারপর ওয়াশরুমে গিয়ে আবারও একবার চোখে মুখে পানি চাপড়ে দিয়ে শুয়ে পড়ল ও। ঘুম আসবে কিনা সেটা দেখার বিষয়। ভোর প্রায় 4টা। সাফওয়ান এতক্ষণ ধরে জেগেই ছিল। কিছুক্ষণ আগে ওর চোখ লেগে এসেছিল। সাফওয়ান বিছানায় মাথায় ঘুমিয়ে আছে পাশ ফিরে, আর অন্য পাশে সাদমান আর শাহমির। সাফওয়ানের পরনে শুধু একটা ট্রাউজার, শরীরের ঊর্ধ্ব অংশ উন্মুক্ত। ঠিক এমন সময় ওর রুমে দরজা ঠেলে প্রবেশ করল এক অবয়ব। ধীরগতিতে সে এগিয়ে এলো সাফওয়ানের বিছানার দিকে। অবয়বটি আরও এগিয়ে এসে সাফওয়ানের বাহু স্পর্শ করল। নিজের হাতটা সাফওয়ানের বাহুতে মোলায়েমভাবে ছুঁয়ে দিল কোনোই পর্যন্ত। ঘুম হালকা হয়ে এলো সাফওয়ানের, নড়ে উঠল ও। অবয়বটা হাত উঠিয়ে নিল সাথে সাথেই, কিন্তু সাফওয়ান আবার স্থির হয়ে যেতেই অবয়বটা আবারও নিজের হাতটা সঞ্চালন করল সাফওয়ানের পেশিবহুল বাহুতে। আর সেই মুহূর্তে জেগে উঠল সাফওয়ান। তন্দ্র আচ্ছন্ন চোখও খুলে অবয়বটার দিকে তাকালো। প্রথম দেখায় তাকে হঠাৎ করে রিমু ভাবল, পরক্ষণে অগত্যকে দেখে চিনতে পারল সাফওয়ান। আর এর পর মুহূর্তে ও কিছু বুঝে ওঠার আগেই অবয়বটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সাফওয়ানের তন্দ্র ছুটে গেল ঝড়ের গতিতে। আর এরপরই তড়িৎ গতিতে আগন্তুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ডান হাত দ্বারা আগন্তুকের চোয়ালের আর কান বরাবর নিজের সর্বশক্তি দ্বারা একটা থাপ্পড় বসিয়ে দিল। ওর সে থাপ্পড়ে ভর সামলাতে না পেরে ছিটকে দেওয়ালের সাথে বাড়ি খেল আগন্তুক। আর এরপরই সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল,
আপনি যে এতটা বেহায়া হবেন আমি তা ভাবিনি আফসানা। এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যান। কিন্তু সাফওয়ানের সে কথা আফসানা কানে গেল না। ও সাফওয়ানের ওই উজ্জ্বলে চোখজোড়া আর ক্যানাই দাঁতদ্বয় দেখে হেল হারিয়ে ফেলল। দেওয়ালের নিচে বসে হতবাক হয়ে বিস্ফোরিত নয়নে ও তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। রাগে সাফওয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেছে, চোখ জোড়া দিয়ে যেন আগুন বের হচ্ছে, হাত পা কাঁপছে ওর, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। সাফওয়ান এবার নিজের ট্রাউজারের পকেট থেকে ওর 2 সাইডের শোরটা বের করে তার মাঝ বরাবর চাপ দিল। সাথে সাথে শোরটা 2 পাশে ব্লেড দুইটো বের হয়ে এলো খচ করে। রুমের আবছা আলোয় চকচক করে উঠল সেই দুইটা। আফসানের কলেজের পানি শুকিয়ে গেল যেন। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে শোরটা নিজের ডান হাতে মুষ্টিবদ্ধ শক্ত করে ধরে ধীর পায়ে আফসানের দিকে এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে হিসিয়ে সাফওয়ান বলল, 5 সেকেন্ডের ভেতরে যদি আপনি এখান থেকে না বের হন তাহলে আমি ভুলে যাব যে আপনি রাফসানের স্ত্রী। আফসানা হুঁশে ফেলল এবার। দ্রুত গতিতে মেঝে থেকে উঠে মরিয়া হয়ে ছুটে পালালো কামরা থেকে। আফসানা চলে যেতে নিজের শোরটার মাঝে চাপ দিয়ে আবারও ব্লেড দুটো ভেতরে ঢুকিয়ে দিল সাফওয়ান। তারপর সেটা পকেটে ঢুকিয়ে রেখে হুড়মুড়িয়ে বের হয়ে এলো রুম থেকে। আর এরপর ছাদের মাঝখানে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল ছাদের ওপর। রাগে ওর গা কাঁপছে থরথর করে। ওই দৃশ্যটা মনে পড়ছে, আর মনে পড়লেই মনে চাচ্ছে নিজেকে শেষ করে দিতে, না হয় আফসানাকে জবাই করে দিয়ে আসতে। সে যদি রাফসানের স্ত্রী না হতো তাহলে ওকে ওইখানে পিস পিস করে কাটতো সাফওয়ান। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে ও। চোখের সামনে বারবার রিমুর চেহারাটা ভেসে উঠছে। নিজে অজান্তে ওর মুখ থেকে বের হয়ে এলো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো রিমু। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ছুঁয়েছে। আমি তোমার আমানতকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এটা জানলে তুমি যতটা কষ্ট পেতে তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি রিমু। আমি কোন মুখে তোমার সামনে যাব রিমু? ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। ছাদের ওপরে বসে হাঁসফাঁস করতে থাকলো সাফওয়ান। আর কিছুক্ষণ ওভাবেই বসে থেকে সেখান থেকে উঠে চলে গেল কামরায়। এবার ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েক দলে থুতু ফেলল। এরপর কুলিও করল। তারপর নিজের ডান হাতের বাহুটা পানি দিয়ে রগরগে ধুয়ে ফেলল কয়েকবার। বেসিনের সামনে আয়নার দিকে তাকালো সাফওয়ান। আর তাকানোর সাথে সাথে আবারও সেই নোংরা দৃশ্যটা ভেসে উঠল ওর চোখের সামনে। গা গলিয়ে উঠল ওর। আর সাথে সাথেই মুখ ভরে বমি করলো ও। বমি করার শেষে মাথা তুলে হাঁপাতে লাগলো সাফওয়ান। তারপর আবার হাত মুখ ধুয়ে শাওয়ার সেরে নিজেকে ভালোভাবে ফ্রেশ করলো। প্রায় ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো ও। তারপর এসে আবার বিছানায় গা এলে দিল। ঘুমোর চোখে জোড়ায় ভেঙে আসছে। রিমুকে খুব দরকার ওর এখন এই মুহূর্তে, নইলে চোখের ঘুম থাকলেও ঘুম আসবে না ওর। ঠিক সেই মুহূর্তে ঘুমন্ত রাশাকে কোলে নিয়ে কামরায় ঢুকলো রুমাইশা। হাতে ওর শাড়ি আর ব্লাউজ, পরনে পেটিকোট আর অন্তর্বাস, আর তার উপরে দিয়ে একটা গামছা জড়ানো শরীরের ঊর্ধ্ব অংশে। রুমাইশাকে দেখে বিছানা ছেড়ে উঠে এলো সাফওয়ান। আর এরপর রুমাইশার কোল থেকে রাশাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে এসে ঝড় গতিতে রুমাইশার গা থেকে গামছাটা খুলে ছুঁড়ে ফেলল। তারপর রিমুকে শক্ত করে জড়িয়ে ধরল সাফওয়ান। তারপর ঘুম ঘুম কণ্ঠে বলল, খুব ঘুম পাচ্ছে রিমু, আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারবি? আমাকে একটু জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দে, তোকে ছাড়া আমার ঘুম আসছে না। রুমাইশা সাফওয়ানের জড়িয়ে ধরা অবস্থাতেই ঠেলতে ঠেলতে বিছানার দিকে নিয়ে গেল। তারপর সাফওয়ানকে বিছানায় বসিয়ে দিয়ে একটা তোয়ালে নিয়ে এসে ওর ভেজা চুলগুলো ভালোভাবে মুছে দিল। তারপর বিছানায় উঠে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল ও। এবার সাফওয়ানের দিকে তাকিয়ে নিজে 2 হাত বাড়িয়ে দিল বাচ্চাদের মতো। সাফওয়ান ঘুম ঝরানোর চোখে তাকিয়েছিল ওর দিকে। রুমাইশা হাত বাড়িয়ে দিল। ও নিজেও বিছানায় উঠে রুমাইশার বাড়ানো হাতের ভেতর দিয়ে নিজে মাথাটা গলিয়ে দিয়ে ওর বুকের উপরে রাখলো। আর এরপর রিমুর বুকের মুখ ডুবিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল ও। রুনি, আশা আর সাথে আরও কিছু মহিলা মিলে একসাথে সকালের খাবারের ব্যবস্থা করেছেন। অনেক রাত করে ঘুমানোতেই সবাই উঠতে দেরি করেছে। আফসানা আসেনি নিচে, তার জ্বর, কপাল কেটে গেছে অনেকখানি, রক্তও পড়েছে ভালোই। রাফসান নিচে এসে এ খবর দিয়ে গেছে। কিভাবে কেটেছে জিজ্ঞেস করলে রাফসান বলল যে আফসানা ভোরবেলা ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, তারপর থেকে জ্বর তার। রাফসান সকালে ফার্স্ট এড করিয়ে দিয়েছে আর ডাক্তারকে কল করেছিল, হয়তো খানিকক্ষণ পরেই চলে আসবে। হল রুমে সোফায় বসে আছে সিনথিয়া, তার মা আর সাথে আরও কিছু মহিলারা।
বিবাহ ম্যানেজমেন্ট আন্টিও সেখানে আছেন। সিনথিয়ার মুখখানা অন্ধকার, কারণ গতকাল সে সাদ্দাম হোসেন নামের ব্যক্তির সাথে বিয়ের কথা শুনে নিজে সব কাজিন মহলকে অতি আনন্দের সাথে জানিয়েছিল, বিশেষ করে তার সেই খালাতো বোনকে, যে কিনা সাদ্দাত হোসেনের ওপর ক্রাশ খেয়ে বসেছিল। আর এখন সব কিছুই বেঁচতে যাওয়ার পর সব কাজিনরা মিলে ওকে পচাচ্ছে। আর তার সেই খালাতো বোন তো প্রতিটা কথায় তাকে খোঁচা মারতে ছাড়ছে না। চিন্তা যাই বলছে তার উত্তরে কোনো না কোনোভাবে সাদ্দাত হোসেনের নামওয়ালা ব্যক্তিটাকে প্রসঙ্গ টেনে আনছে সে ইচ্ছা করেই। আর এইসব সহ্য করতে করতে কাল রাত থেকে সিনথিয়ার ফেসটা পুরো দেখার মতন হয়ে আছে। যদিও বিবাহ ম্যানেজমেন্ট আন্টি তাকে কাল রাত থেকে ভরসা দিয়েছেন যে সাদ্দাত হোসেনের থেকেও ভালো পাত্র সে নিজের দায়িত্বে জোগাড় করবে সিনথিয়ার জন্য, কিন্তু সিনথিয়া আর ভরসা পাচ্ছে না। রুমাইশারা এখনও নিচে আসেনি। রুনি একবার জিজ্ঞেস করেছিলেন আশার কাছে। তিনি বললেন রুমাইশা আবার ছাদের কামরায় গিয়ে ঘুমিয়েছে সকালে, তাই খাবার টেবিলে খাবার দেওয়ার সময় রুনিয়া ভাবলেন কাউকে দিয়ে ওদেরকে ডাকিয়ে আনবে। ঠিক তখনই ছাদের ওপর থেকে কয়েক জোড়া পায়ের পদধ্বনি শোনা গেল। আর তার কিছুক্ষণ পরই সাদমান আর শাহমীরকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখা গেল। তার অদূরেই এখনও দৃশ্যমান রুমাইশা কণ্ঠ সাবধানবাণী শোনা যাচ্ছে দুই ভাইয়ের উদ্দেশ্যে। লাফিয়ে চলতে মানা করছে রুমাইশা ওদের দুজনের পরনেই চারকোনা রাঙা প্যান্ট, সাথে মশরাঙা ফুল স্লিভ টি শার্ট। রুমাইশা ওদেরকে সবসময় একই রকমের পোশাক পরায়, এতে মানুষের মাঝে ওদের দুজনেকে চিনতে কনফিউশন লেগে যায়। রুমাইশাও এতে খুব মজা পায়। দুজনে লাফিয়ে লাফিয়ে সশব্দে হলরুমে উপস্থিত লোকগুলোর দিকে একবার তাকালো, তারপর নিজেদের কাছে আবার ব্যস্ত। তাদের লাফালাফির শব্দে সবাই তাদের দিকে তাকালো। সিনথিয়াও তাকালো। এরা যে সাদ্দাম হোসেনের বাচ্চা কাচ্চা তা সে কালকে রাতেই চিনেছে। বাচ্চা দুটো দেখতে একদম বাপের মতো। ওরা হলরুমে নেমে আসার কয়েক মুহূর্ত পরই দোতলার সিঁড়িতে পা রাখলো সাফান আর রুমাইশা। সাফানের কোলে বসে আছে রাশা, পিটপিট করে তাকাচ্ছে সে চারদিকে। কিন্তু রুমাইশা আজ আর কালচারাল ড্রেস পরেনি। তার ফ্যামিলির শুদ্ধ সবাই আজ এরকম পোশাক পরেছে। রুমাইশার পরনে একটা শ্যাডো রঙা ব্যাগি প্যান্ট আর তার উপরে কফি রঙা ফুল স্লিভ টি শার্ট। স্লিভ দুইটো কনুইয়ের কাছে গুটিয়ে রাখা সাফানের স্টাইলে। টি শার্টটিতে রুমাইশার দেহের অভাব খুব অল্পই বোঝা যাচ্ছে। গাঢ় মেরুন রাঙা চুলগুলো উঁচু করে ক্লোচার দিয়ে বেঁধে রাখা, কয়েকটা বেবি হেয়ার সামনে বেরিয়ে হয়ে আছে। আর সাফান ছেলেদের সাথে মিলিয়ে চারকোনা রঙা প্যান্ট আর হারবার রঙা ফুল স্লিভ টি শার্ট পরেছে। সে নিজেও স্লিভ দুইটা কনুইর কাছে গুটিয়ে রেখেছে। আর রাশাকে একটা সাদা রঙা ট্রাউজার আর গোলাপি রঙা ফতুয়া পরিয়ে দিয়েছে রুমাইশা, যেন গরমে কষ্ট না পায়। ওদের এমন ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। রুমাইশাকে অন্যান্য দিনের থেকে আজকে অন্যরকমের সুন্দর লাগছে, তবে তাকে দেখে কেমন যেন মাফে মাফে ফিল আসছে। চোখ মুখ তেমন করে রেখেছে ও, চোয়ালও শক্ত হয়ে আছে। চিন্তা সহ ওর আরও কিছু কাজিনরা সিঁড়ি বেয়ে নামা রুমাইশার দিকে তাকালো। গতকাল রাতে শাড়ি পরা মেয়েটার সাথে এই মেয়েটার কোনো মিলই পাচ্ছে না ওরা। এই মেয়েটা যেন কালকের ওই মোলায়েম মেয়েটার মতো নয়, খুব শক্ত গোছানো একজন কেউ। হাঁটা চলা দেখে মনে হচ্ছে মেয়েটি স্পেশাল ফোর্সের কোনো সদস্য। এখানে প্যান্টের পেছন থেকে টি শার্টের নিচে গুজে রাখা রিভলভারটা বের করে তাক করে ধরবে, সামনে যে কেউকে শ্যুট করে দেবে। আর সাফনের দিকে কেউ তাকাচ্ছে না ভয়ে। কালকের পাঞ্জাবি পরা স্মিথ হাসিমুখওয়ালা পুরুষটা যেন রাতারাতি পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। বাদামি রঙা তীক্ষ্ণ চোখ জোড়ার ওপরে কালো ঘন বুড়ো জোড়া কুচকে আছে আজ বরাবরের মতোই। চোয়ালদায় শক্ত, জলাইনটা ধারালো হয়ে ফুটে আছে মুখের ওপর। বাহুদয়ের পেশিগুলো স্লিভের ওপর দিয়ে দৃশ্যমান হয়ে আছে। শিকারী দৃষ্টিতে সে একবার হলরুমের সোফায় বসে থাকা আন্টিমলার দিকে তাকালো, আর সাথে সাথে তার দিকে তাকিয়ে থাকা সেখানে সবগুলো কি এক অদ্ভুত ভীতিতে চোখ নামিয়ে নিল দ্রুত, যেন ওই চোখে জোড়া তাকালেই কিছু একটা অঘটন ঘটে যাবে এক্ষুনি। মেয়েরা তাই দেখে আর তাকাচ্ছে না। মেয়েকে কোলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে সাফর নেমে এলো ভারী পায়ে, সোজা চলে গেল কিচেনে রুনিয়ার কাছে। আর রুমাসে গিয়ে আন্টিমলার বিপরীত দিকে একটা খালি সোফায় বসলো, তারপর টিভির রিমোটটা নিয়ে নিউজ ছেড়ে দিল। ও এসে বসার সাথে সাথেই আন্টি মহল আর সিনথিয়ার কাজিন মহল পুরাই চুপ মেরে গেল।
কেউ আর কোনো কথা বলছে না। সবাই রুমাইশার অগোচরে ড্যাব ড্যাব করে তাকে দেখছে। রুমাইশা নিউজ ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর শাফিনের কাছে কল লাগালো। শাফিন এখনো রুম থেকে বের হয়নি। নতুন বউ নিয়ে সে সেই রুমে যেই ঢুকেছে আর বের হওয়ার নামই নেই। 2-3 বার রিং হওয়ার পর শাফিন কলটা রিসিভ করলো। হ্যাঁ আপু বলো, কিছু লাগবে তোমার? রুমাইশা মুখে হাসি ফুটিয়ে বলল, কী রে, তুই বের হচ্ছিস না কেন রুম থেকে? লোকজন বউ দেখতে আসছে এক্ষুনি। অলরেডি হয়তো আসা শুরু করে দিয়েছে আরও। আর তুই বউ নিয়ে সেই কাল যে রুমে ঢুকেলি আর তো বের হওয়ার নামই নিচ্ছিস না, নাকি আজ বের হবি না বলে ঠিক করেছিস? শাফিন লজ্জা পেল। কোনো রকমের একটু শুকনো হাসি হেসে বলল, আপু বের হতাম অনেক আগেই, কিন্তু মা রাতের বেলা একটা শাড়ি দেখিয়ে বলেছিলেন সকালে এটা সোনিয়াকে পরতে। কথা ছিল আফসানা ভাবি এসে পড়াবে, কিন্তু পরে শুনলাম ভাবি নাকি শরীর খারাপ আর মাও ব্যস্ত। তো আমাকে কল করলাম, কিন্তু ফোন বন্ধ। এদিকে বেচারি শাড়ি পরতে পারে না, তাই দুজন মিলে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু পারছি না। রুমাশা সোফা ছেড়ে উঠে বলল, আচ্ছা আমি আসছি দাঁড়া। বলে কলটা কেটে দিয়ে ও দোতলার দিকে এগোলো। ও উঠে যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ওরা দম নিচ্ছিল আস্তে আস্তে, যেন দম নিতে একটু বেশি শব্দ হলেই সামনে এই অসাধারণ এক অদ্ভুত সুন্দরী মেয়েটা তাদের গলা চেপে ধরবে আর বলবে, শব্দ করলি কেন, উত্তর দে। সাফান কিচেনে ঢুকতেই রুনিয়ার আসার উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে উঠল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে প্রাইভেটলি। সাফানের একথা উচ্চারণ করা মাত্রই বাকি মহিলাগুলো যেন যে যার কাজ ফেলে তড়িঘড়ি করে কিচেন থেকে বের হয়ে গেল। কিচেনে রইল শুধু রুনিয়া আর আয়শা। সাফান কিচেনের দরজাটা কিঞ্চিত ভেজিয়ে দিয়ে রুনিয়ার দিকে এগিয়ে বলল, মা, আমি আমাদের ফিরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। কাল পরশু ভেতরই আমরা দেশ ছাড়ব। সাফান এখনও রুমাইশাকে আফসানার ওই ঘটনার ব্যাপারে কিছুই জানায়নি। যত দ্রুত সম্ভব অ্যামাজনে ফিরে গিয়ে রুমাইশাকে সব বলবে। জানানোর সিদ্ধান্ত নিল তখন, নইলে রিমু যে মেজাজি দেখা যাবে রাগের বশে গুরুতর কিছু করে ফেলেছে। এ ব্যাপারে একমাত্র সাফানের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল ও। সাফানের চলে যাওয়ার কথা শুনে রুনিয়ার বুকটা ধক করে উঠল। তার বুক আবার কেমন যেন খালি খালি লাগছে। তার বুকে ফেরা মানিক আবারও তাকে ছেড়ে বিদেশে পাড়ি জমাতেই এই দেশে এসেছিল। শুনেই তার বুকটা যেন খালি হয়ে গেল নিমিষেই। ধরা গলায় তিনি জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কেন যাবি তুই? কয়েকটা মাস থেকে যা না, তারপর যাস। গত 12টা বছর তোদেরকে আমার কাছে পাইনি। নাতি নাতনিদের মন ভরে একটু আদর করতে পারিনি। আর তোর গত পরশু এসেছিস, বলছিস কাল পরশুই চলে যাবি। এটা কি মায়ের মন কখনো মেনে নিতে পারে? বল আমায় একটু। কথা শেষ করে রুনিয়া চোখ মুছলেন। সাফন মায়ের কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, আমরা বেশ কিছুদিন থাকার জন্য প্ল্যান করে এসেছিলাম মা, কিন্তু কিছু কারণবশত আর থাকা হচ্ছে না। আর তাছাড়া আমার সেখানে ল্যাব আছে, জানোই তো। আমার একটা বিজনেসও সামলাতে হয়। আমি যদি বেশি দিন অনুপস্থিত থাকি তবে আমার কোম্পানির ক্ষতি হবে মা, বোঝার চেষ্টা করো। আর তাছাড়া লিন্ডা সেখানে একা আছে। সে রিমোর সান্নিধ্য ছাড়া খাবার খেতে চায় না, যদিও তাকে কোনো রকমের বুঝিয়ে শুনে রেখে এসেছি। কিন্তু আমরা বেশি দিন বাইরে থাকলে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বে। আয়শা রুনিয়া দুজন একসাথে জিজ্ঞেস করে উঠলেন, লিন্ডাকে? সাফান মনে পড়া ভঙ্গিতে বলে উঠল, ওহ, তোমাদেরকে তো বলা হয়নি, সেখানে আমাদের একটা পোষা পাইথন আছে, তার নাম লিন্ডা। আমি তার কথাই বলছি। এখন আমাদের সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, যেন তোমাদের আগে থেকে নিজেদেরকে প্রস্তুত করে নাও আমাদের বিদায় দেওয়ার জন্য। তবে চিন্তা করো না, আমরা আবার আসব বছর ঘোরার আগেই। সাফনের কথার মাঝেই রাশাকে সাফনের কোল থেকে হাত বাড়িয়ে নিজের কোলে নিয়ে নিলেন আয়েশা। তারপর সাফনের কথা শেষের হওয়ার আগেই, তোমরা ফিরে যাওয়ার আগে একবার ও বাড়ি থেকে ঘুরে এসো। তুমি আমার জামাই হওয়া সত্ত্বেও তোমাকে এখনও সেভাবে জামাই আদর করতে পারলাম না। এবার গেলে মনের মতো করে জামাই আদর করব। আর সাদমান শাহ আমিরকেও নানু বাড়ি দেখাতে হবে। সাফন আশার কথা সম্মতি জানিয়ে বলল, জি মামি, ফিরে যাওয়ার আগে আপনাদের ওখানে যাব অবশ্যই, নইলে রিমু আমাকে আস্ত রাখবে না। এরপর রুনির উদ্দেশ্যে বলল, আমি এখন একটু বের হচ্ছি মা, সাফনকে সাথে নিয়ে যাব, দুপুরের আগে চলে আসব। সকালে খাওয়াটা বাইরে খেয়ে নেব। তুমি সাদমান আর শাহমিরকে দেখে রেখো একটু। ওদের আম্মা জানতো বহু বছর পর নিজের বাড়ি ফিরে খুব আনন্দে আছে, তার এসব দিকে আপাতত খেয়াল থাকবেন। রুনিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। সাফান কিচেন থেকে বের হয়ে এলো। ফোনটা বের করলো সাফিনকে কল লাগানোর জন্য।
কিন্তু কল করার প্রয়োজন হলো না। সাফন হলরুমে এসে দাঁড়াতেই সাফিন দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওকে দেখে সাফন এদিক ওদিক তাকিয়ে রুমাশাকে খুঁজতে থাকলো। সাফিন ভাইয়ের চাউনি দেখে বুঝে ফেলল তার ভাই আসলে কাকে খুঁজছে। ও এগিয়ে এসে সাফনের কাছে বলল, আপু আমার রুমে আছে ভাইয়া, সানিয়াকে শাড়ি পরাচ্ছে। সাফন সাফিনের দিকে তাকিয়ে দেখল সে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে এসেছে। সাফন বলল, আমি তোর কাছে কল দিতে যাচ্ছিলাম, কিন্তু তুই এসে একদম পারফেক্ট টাইমে হাজির হয়েছিস। তা এত সেজেগুজে যাচ্ছিস কোথায়? সাফিন শার্টের হাতা গোছাতে গোছাতে বলল, বাইরে যাব একটু। রুমি আপুর কিছু বইয়ের লিস্টে ধরিয়ে দিয়েছে, সেগুলো কিনতে যাব, খেয়েই বের হব। সাফান ওকে বলল, আমিও বেরোচ্ছি। বাসার খাবারের দরকার নেই, চল দুজনে বাইরে কিছু খেয়ে নিই, কিছুক্ষণ ঢু মেরে চলে আসবো। সাফিন তো এক পায়ে খাড়া, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। নিউজ চ্যানেল তখনও চলছিল। সংবাদ পাঠিকা বলছেন, গতকাল রাতে ঝিনদাই থেকে গুম হয়েছে আরও 2জন তরুণী। পুলিশ তাদেরকে রাতে থেকেই খুঁজছে, কিন্তু এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে যারা গুম হয়েছে তাদের কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চালিয়ে যাচ্ছেন খোঁজ জানার জন্য পুলিশরা। এ ব্যাপারে ঝিনদাই সহকারী পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা এই কাজ করেছে তারা খুবই দক্ষতার সাথে নিজেদের কাজ চালিয়েছেন, যাতে তাদেরকে সহজে ধরা না যায়। আর অস্ত্র সন্ত্রাসীরা যে লোকসংখ্যা অনেক সেটা জানিয়েছেন তিনি। এই নিয়ে গত 6 মাসে খুনের গুম হওয়া খুলনা বিভাগের মানুষের সংখ্যা 213 জনে এসে দাঁড়িয়েছে। সাফান এতক্ষণ টিভির স্ক্রিনের দিকে তাকিয়েছিল, এরপর সাফিনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কী রে, এত মানুষ গুম হচ্ছে কেন? সাফিন সামনে এগিয়ে যেতে যেতে বলল, বাইরে চলো, গাড়িতে যেতে যেতে বলবো। সাফান ওর কথা শুনে টিভির স্ক্রিনের দিকে আরও একবার তাকিয়ে মেন ডোর দিয়ে বাইরে চলে গেল। দুপুরবেলা গোসল শেষে একটা ট্রাউজার আর কামিজ পরে ভেজা চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে দিয়ে হাতে এক গাদা বই নিয়ে রুমাশা দোতলায় এলো। বিয়ের আগে রুমাশা যে কামরায় থাকতো সেখানে রাফসান আর রাফসানের বউকে থাকতে দেওয়া হয়েছে। রুমাশা সে কামরায় দরজা নক করলো। দরজা খোলাই ছিল। ভেতর থেকে আফসানা জোর গলায় বলে উঠল, এসো। রুমাশা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রাফসান বাড়িতে নেই। আফসানা বিছানায় শুয়ে আছে, স্লাইন চলছে ওর। মাথার কাছটা ব্যান্ডেজ করা, মুখটা বাঁ পাশটা ফোলা ফোলা, চোখ মুখ ছলছল করছে ওর। রুমাশাকে দেখে কেমন যেন মিলিয়ে গেল ও। রুমাশা ভেতরে এসে মিষ্টি করে হেসে আফসানার পাশে বিছানায় বসলো। তারপর বলল, সকালে শুনেছিলাম যে তুমি পড়ে গিয়েছিলে, কপাল ফাটিয়ে ফেলেছ পড়ে গিয়ে, কিন্তু ব্যস্ততার কারণে তখন আর তোমাকে দেখতে আসতে পারিনি। আরও একটা কারণ ছিল, তোমাকে কয়েকটা বই উপহার দেওয়া, তাই ভাবলাম বইগুলো হাতে পেলেই তবে তোমার সাথে দেখা করব। তা তুমি ওয়াশরুমে পড়ে গেলে কিভাবে বলো তো? আর পড়লে মাথাটাও ফাটালে, সেটাও এতটা গভীরভাবে যে 2টা সেলাই লেগেছে। আফসানা আমতা আমতা করে বলল, কি বলবো বলো তো? ঘুমের ঘরে ওয়াশরুমে পা ফেলে দিয়েছি, সেখানে যে সাবান পানির ফেনা ছিল সেটা আমি খেয়ালই করিনি একদম। পা দিতে পড়ে গিয়েছি, মাথায় আঘাত লেগেছে ফ্লোরের সাথে। ওইখান থেকে কোনো মতে উঠে এসে তোমার ভাইকে ডেকেছি। তারপরে তোমার ভাই উঠে আমার কাটার জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছে। রুমাশা অবাক হয়ে বলল, কি বলো? তুমি এসে ভাইয়াকে ডেকেছ? তুমি পড়ে গেছো তা ভাইয়া টের পায়নি একদম? তোমার ক্ষতর কথা শুনে মনে হচ্ছে বেশ জোরেই আঘাত পেয়েছ। শব্দ তো ভালোই জোরে হয়েছে। আর ওয়াশরুম তো বেডের একদম কাছেই, ভাইয়া তো একটু শব্দতেই উঠে যায়। আর তুমি পড়ে গেছো, ও একটুও টের পায়নি? গাঁথাটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর কুমড়ো পটাশের মতো ঘুমাচ্ছে। ও আসুক আজ, ওকে আমি ঝাড়বো। ও আজকে আমার হাতে ঝাঁটার বাড়ি খাবে, দেখো। আফসানা ইতস্তত করে বলল, আরে না, কিছু দরকার নেই করার। এখন আর এসব বলে কি হবে বলো, যা হওয়ার তো হয়েই গেছে। রুমাইশা আফসানার দিকে তাকিয়েছিল, কিছুক্ষণ খেয়াল করে তাকিয়ে বলল, তোমার মুখে কি হয়েছে ভাবি? বাম পাশটা কেমন যেন ফোলা ফোলা লাগছে। পড়ে গিয়ে তুমি মুখে বাড়ি খেলে নাকি? কিন্তু তোমার কপাল যেটা কেটেছে সেখানে বাড়ি খেলে তো মুখের ওপাশে আঘাত লাগার কথা না, নাকি 2বার পিছলে পড়েছ? রুমাইশার কথায় যেন স্পষ্ট ব্যাঙ্গের অভাব পেল আফসানা। গলাটা শুকিয়ে আসলো ওর। কি উত্তর দেবে ভেবে পেল না। আমতা আমতা করে কিছু একটা বলতে গেল, কিন্তু রুমাইশাকে থামিয়ে দিয়ে বলল, থাক, তুমি অসুস্থ মানুষ, এত কথা বলতে হবে না। এখন আমি তোমাকে যা দিচ্ছি এগুলো
ভালো করে দেখো, ঠিক আছে? বলেই মিষ্টি এসে রুমাসা বিছানার উপরে রাখা কাগজে মোড়ানো বইয়ের বান্ডিলটা আফসানার দিকে এগিয়ে দিল। আফসানা এক পলক সেদিকে তাকিয়ে বলল, কি বই এনেছো আমার জন্য? আমি তো বই তেমন পড়ি না, পড়া হয় না, তাও আবার এতগুলো। রুমাসা আফসানার দিকে তাকিয়ে আবারও মিষ্টি করে হাসলো, তারপর বলল, পড়ো না, কিন্তু তোমার এই বইগুলো পড়তে হবে। আর এখানে কি কি বই এনেছি সেটা বলবো, তবে তার আগে তোমার একটা গল্প শোনাবো, নাইলে এই বইগুলোর মর্ম তুমি বুঝবে না। আফসানা ভাবলো সে শুধু শুধু ভয় পাচ্ছে। রুমাসা সেসবের কিছুই জানে না, তাকে দেখে এরকম কিছুই মনে হচ্ছে না। আর এখন তাকে যদি এইভাবে ভয় পেয়ে মিইয়ে যেতে শুরু করে, সত্যি সন্দেহ করে বসবে সে। ঢোক গেলে সে বলল, কি গল্প? রুমাসা বিছানার উপর নড়ে চড়ে বসে স্বাভাবিক ভঙ্গিতে নরম গলায় বলতে শুরু করলো, ভাইয়া হয়তো তোমাকে আগেই বলেছে যে আমি বা সাফন, আমরা দুইজন কেউই স্বাভাবিক মানুষ নই। আজ থেকে 12 বছর আগে আমার সাফনকে যখন বিদেশি এক সন্ত্রাসী তুলে আমেরিকাতে নিয়ে গিয়েছিল, তখন তার কয়েক মাস পরেই সাফনকে তাদের হাত থেকে ফিরিয়ে আনার জন্য আমি নিজেও আমেরিকায় পাড়ি জমাই। প্রথম যেদিন আমি সাফনকে সেখানে আটকে রাখা হয়েছিল সেখানে লুকিয়ে অনুপ্রবেশ করি, সেদিন প্রায় সারা রাত আমি ওর সাথেই ছিলাম। সাফনের দেখাশোনার জন্য যেখানে একজন মেয়ে ছিল সর্বদাই, তার নাম ছিল অ্যাশলি। তো সেদিন রাত 2টার দিকে ওই অ্যাশলি মেয়েটা হঠাৎ সাফনের রুমের দরজায় নক করে। আমরা দুজন তখন গল্প করছিলাম। দরজায় কারো উপস্থিতি টের পেয়ে সাফন আমাকে ওর বিছানায় সাদা বেডশিটের নিচে লুকিয়ে রাখে। তারপর সে গিয়ে দরজাটা খুলে আবার বিছানায় চলে আসে। তখন ওই অ্যাশলি মেয়েটা কি করে জানো? বলেই আফসানের চোখের দিকে তাকালো। রুমাইশার সেই দৃষ্টি দেখে আফসানার বুক কেঁপে উঠল। শিকারী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রুমাইশা। ওর চোখে যেন কিছু একটা হিংস্রতা ফুটে উঠেছে মুহূর্তে। আফসানা সেদিকে তাকিয়ে রইল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, তারপর বলল, কি করে? রুমাইশা আফসানের চোখের দিকে তাকিয়ে ধীর গতিতে কঠিন কণ্ঠে বলে উঠল, ওই মেয়েটা বিছানার উপর উঠে আমার সামনে আমার সাফনের দিকে এগিয়ে এসে ওই শার্টের বুকের 3টে বোতাম খুললে সাফনের সাথে ইন্টিমেট হওয়ার জন্য ট্রাই করেছিল। আর তখন আমি কি করেছি জানো? বলে আবারও বিপরীত দিকে তাকালো রুমাইশা। ওর চোখে মুখে এখন ভয়ানক রকম শক্ততা। আফসানা ভয় পেয়ে গেল প্রচণ্ড। চোখ মুখ ওর অসাধ্য ফুটে উঠল নিদারুণভাবে। রুমাইশার করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো শ্বাস পাচ্ছে না ও, গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। কিন্তু রুমাইশা ওর উত্তরের অপেক্ষা না করেই দাঁতে দাঁত চেপে বলল, আমি ওর চুলের মুঠে ধরে ওকে মেজের সাথে গায়ের জোরে বাড়ি দিতে দিতে মাথাটা ফাটিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলাম। আর তারপর ওর চুল ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে বাইরের মেজের উপর থেকে মাথা ধরে আছাড় দিলাম। তারপর দিতেই থাকলাম ওর জান বের না হওয়া পর্যন্ত। ওর মাথাটা আমি মেজের সাথে আছাড় দিলাম। এরপর কি হলো জানো? মেয়েটা মরে গেল। আফসোস। রুমাইশা তাকিয়ে রইল আফসানার ওই ভয়ানক মুখের দিকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আফসানার। চোখের পলক পড়ছে না ভয়ে, হাত পা কাঁপছে থরথর করে। মৃত্যুর ভয় ওকে গ্রাস করে ফেলেছে এই মুহূর্তে। কিন্তু রুমাইশা কথাগুলো বলেই হাসল অদ্ভুত ভঙ্গিতে। তারপর আবারও নিজেকে স্বাভাবিক ভঙ্গিতে ফিরিয়ে নিয়ে কাগজ দিয়ে মোড়ানো বইগুলো খুলতে খুলতে বলল, হ্যাঁ, যা বলছিলাম, তো এই বইগুলো তোমাকে দিয়ে যাচ্ছি। এগুলো পড়লে তোমার খুব জরুরি কাজে লাগবে। তুমি আমার ভাইয়ের একমাত্র বউ। এখন তুমি যে এই পরিবার থেকে এসে গেছো তা আমি জানি না, আর যেই পরিবার থেকে এসেছো তারা কি শিখিয়ে পাঠিয়েছে তাও জানি না। তাদের সাথে আমার দেখা হয়নি কখনো, আর কখনো হবে কিনা সেটাও জানি না। তাই তোমাকে কতটুকু শিক্ষা দিয়েছে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে তাদের শিক্ষায় হয়তো কোনো ঘাটতি থেকে গিয়েছে, বা তোমার গাফলতির কারণে সেই শিক্ষাটুকু তুমি তাদের থেকে নিতে পারোনি। তো সেই শিক্ষা যেন তুমি এখন পাও সেই বিষয় নিশ্চিত করার জন্য এই বইগুলো তোমাকে দিয়ে গেলাম। এখানে বইগুলোর বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ে তার স্বামী, সন্তান ও পরিবারের প্রতি কী কী দায়িত্ব আছে, বা সে কীভাবে তার নজর আর চরিত্রের হেফাজত করবে, কীভাবে পরপুরুষের থেকে নিজেকে দূরে রাখবে, কীভাবে নিজের স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, এইসব। তো এইগুলো তুমি ভালোভাবে মন দিয়ে পড়বে, একদম মুখস্থ করে ফেলবে। আমরা খুব দ্রুতই দেশ ছাড়ছি, তবে বছরখানেক পর আবার ফিরব। তখন কিন্তু আমি টু দ্য পয়েন্ট তোমার এই বইগুলো থেকে প্রশ্ন করব। যদি ঠিকঠাকভাবে উত্তর না দিতে পারো, তবে তোমার ঠিক কী করব তা আমি এখনো ভাবিনি, পরে ভাববো। ঠিক আছে,
এখন আমি যাই, কেমন? ভালো থেকো তুমি, দ্রুত আবার সেরে ওঠো। এই কথাগুলো বলে রুমাশা বিছানা থেকে নেমে গটগট পায়ে হেঁটে চলে গেল বাইরে। আফসানার দিকে ফিরেও তাকালো না। আর আফসানা ভয়ে অনুশোচনায় বিছানার সাথে ফিট হয়ে রইল। চোখের সামনে তার এখনও রুমাশা সেই আগুন ঝরা চোখ দুটো ভাসছে। কিছুতেই সেই দৃশ্যকে সামনে থেকে সরাতে পারছে না ও। এই বনুরা, গল্প কিন্তু শেষ না, এখনো 10টা পর্বের মতো আছে। সামনে দেখো ক্যা ক্যা হতা হে। যাই হোক, আর 10টা পর্ব হলেই শেষ হয়ে যাবে। আর ভিডিও বানাতে গেলে হচ্ছে 2টার মতো ভিডিও হবে, তাহলেই শেষ।